আর আমরা আচ্ছা, প্রথম ধাপে আমরা যেটা আপনাদেরকে বলছিলাম, গত ক্লাসেও একটা কথা আমরা বলছিলাম, আজকেও একই কথা। আপনারা কি বইটা কালেক্ট করেছেন কিনা? গত ক্লাসে আমরা কয়েকটা রেসপন্স পেয়েছি, আজকে কি আপডেট? জি স্যার, আমি কালেক্ট করেছি। শাহিন সাহেব মনে হয়। জি না স্যার, আমি আবু সালেম মুসা। আবু সালেম, জি। আচ্ছা, দুজন পেলাম। আপনারা একটু ওই যে হ্যান্ড রেজ অপশনটা একটু ইউজ করেন, দেখি বইয়ের কি অবস্থা। বই যদি না থাকে ভাই, এই যে নেক্সট ল্যাব রিপোর্টটা কিন্তু দিতে পারবেন না, কথাটা খেয়াল করেন। উল্টো দিক থেকে আজকে নিব। আমাদেরকে সাহায্য করবেন রোল নাম্বার 89, 89 সাহেব আছেন? জি স্যার, 89 স্যার আছে স্যার। হ্যাঁ জি, মোহাম্মদ সাহেব। Sir, experiment number 3. Learn about different types of wire jointing. Objectives: to learn about different types of wire jointing with different types of wire. Types of wire jointing: number 1, married joint. Number 2, single branch splice or a tap joint. Number 3, double branch splice, tap joint of extended wires, flexible cord splicing, pigtail joint. Method of jointing wire: remove insulation, mechanically jointing the conductor, soldering the joint, tapping the solder joint. Report: write down a short description about different types of jointing. Make married jointing using 7/0.29 wire and tap joint using standard wire. আচ্ছা, জামাল সাহেব। জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি তো অনেক কিছু বললেন, কিছু কি বুঝছেন? স্যার আমি স্যার ম্যারিড জয়েন্ট, সিঙ্গেল ব্রাঞ্চ, ডাবল ব্রাঞ্চ এগুলো বুঝছি স্যার। না, আপনি প্রথমে কি শিখবেন? অবজেক্টিভ। স্যার আমি জি স্যার, আমি টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ স্যার ওয়্যার জয়েন্টিং এর ডিফারেন্ট টাইপস গুলো আমি সম্পর্কে আমি জানবো স্যার। ডিফারেন্ট এবং আপনি এগুলোর নামগুলো পড়েছেন তাই না? জি। এবং কিভাবে ওয়্যার জয়েন্ট করা যায় সেই মেথডটা পড়ছেন না, স্টেপ বাই স্টেপ। প্রথমে এটা তো আপনি, এটা না পড়লেও আপনি জানেন, যেহেতু ওয়্যারের উপরে একটা ইনসুলেশন থাকে, দেখছেন না, তারের উপরে ইনসুলেশন থাকে না? জি স্যার। জি স্যার। তো প্রথমে ইনসুলেশনটা তুলতে হবে। এখন ইনসুলেশন তোলাও একটা মানে ব্যাপার স্যাপার আছে। আপনি যদি দাঁত দিয়ে খালি টানতে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। জি স্যার। জি স্যার। কিছুটা আমাদের থেকে এখন বুদ্ধি করে আগাতে হবে। এবং এগুলো সবগুলো কিন্তু অ্যাগেইন আমাদের, আমি ওই জায়গাটাতে যাবো, আমাদের সবগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, এন্ড অফ দ্য ডে যেন আপনি একটা কমপ্লিট ওয়্যারিং সলিউশন দিতে পারেন। তো আপনাদেরকে যখনই আমরা এগুলো ছোট ছোট, ওই যে অন্ধের হাতি দেখার গল্পটা পড়েছেন আপনারা? 6 অন্ধ হাতি দেখতে গেছিল। জি স্যার, জানি স্যার।
তো আপনি তো এক একজন হাতির এক একটা পার্ট ধরছে আর এক একভাবে ডিফাইন করছে। আমি চাচ্ছি না আপনারা ওভাবে এই কোর্সটাকে দেখেন। আমরা এই যে বিভিন্ন পার্টে পার্টে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের এন্ড রেজাল্ট কিন্তু দ্য হোল এলিফ্যান্ট। সো আপনাদের কাজ হবে এটা মাথায় রাখা, ফ্রম দ্য বিগিনিং অফ এস্টিমেশন টু ড্রয়িং টু হ্যাভ দ্য আইডিয়া, দেন এই ইমপ্লিমেন্টেশন যেগুলো আমরা এখন বলছি। সো আপনারা প্রথম থেকে এটা মাথায় রাখবেন যে আপনি একটা কমপ্লিট হোম সলিউশন যেন ডিজাইন করতে পারেন, এবং সেটা এখন অলমোস্ট আমরা থার্ড উইক ফোর্থ উইকের দিকে চলে আসছি। সো এখন এই ধরনের কনসেপ্ট আপনাদের মাথায় ডেভেলপ হয়ে যাওয়া উচিত, যেটা আপনাকে এই কোর্সটা সহজে শেষ করতে সাহায্য করবে। তো আপনারা এটা নিয়ে কাজ করছেন আশা করছি, যারা বই নিয়েছেন তারা বই দেখাও শুরু করেছেন। আচ্ছা, এই ল্যাবের আমাদেরকে তো জামাল সাহেব বলেছেন, উনি বুঝতে পেরেছেন। তো রিপোর্টের মধ্যে শর্ট ডেসক্রিপশন গুলো লেখার জন্য তো আমাদের বইয়ের সাহায্য লাগবেই। এছাড়া যে আপনি বিভিন্ন রকম জয়েন্ট গুলোর কথা বলেছেন, আমরা গত ক্লাসে নানা রকম ওয়্যার সম্বন্ধে কথা বলছিলাম। তো সেখানে 7/0.29 একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কিনতে পাওয়া যায় এবং খুব একটা দামও বেশি না। আপনারা এক গোজ আন্তাজ ওয়্যার কিনলেই হবে। কিনে বিভিন্ন রকম জয়েন্ট গুলো তৈরি করে আপনার এই রিপোর্টে খাতার মধ্যে নাম লিখে লিখে পেস্ট করতে হবে, সেটার ছবি তুলে এই রিপোর্টটা দিতে হবে। জি স্যার। সবাই কি বুঝছেন কিনা? জামাল সাহেব কি বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, বাকিরা? স্যার আর একবার বললে স্যার ভালো হয় স্যার বিষয়টা। আচ্ছা, এই জামাল সাহেব রিপোর্টটা আরেকবার পড়েন তো, কি কি দিতে হবে রিপোর্টে? স্যার রিপোর্টের মধ্যে স্যার বলছে রাইট ডাউন এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টিং। এই যে জয়েন্ট গুলোর নাম আপনি পড়েছেন না? জি স্যার, ওই জয়েন্ট গুলোর নামগুলো স্যার। জি স্যার। হ্যাঁ, এই নাম অনুযায়ী ডেসক্রিপশন দিতে হবে, নামগুলো লিখলে হবে না। এখানে কিন্তু আমরা ডেসক্রিপশন দিই না, এটা বই থেকে আপনারা নিবেন এবং ডেসক্রিপশন দিবেন। সেখানে ডেসক্রিপশনের সাথে সাথে কিভাবে জয়েন্টিং করতে হয় সেটা ছবি সহ আছে বইয়ে। সেই অনুযায়ী আপনারা এই যে এই 7/2.9 যে হয় সেটা দিয়ে ম্যারিড জয়েন্ট এবং ট্যাপ জয়েন্ট এই দুটোটা সৃষ্টি করবেন, করে খাতার মধ্যে স্কচ টেপ দিয়ে লাগাবেন। তারটা রিয়েল তার থাকবেন না, বোঝা গেছে? জি স্যার। তো ওটা ওই রিপোর্টটা আমরা তো এন্ড অফ দ্য ডে হার্ড কপি কালেক্ট করবো, তখন তো সবগুলো একসাথে যখন জমা দেবেন ওটা পাবো। এখন ওটার ছবি তুলে আপনারা এই যে আমাদের রিপোর্টের মধ্যে কিন্তু অ্যাড করবেন। ভাই, যিনি কোশ্চেন করেছেন আমরা কি বুঝতে পেরেছি কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? বাহ, অসাধারণ ব্যাপার জামাল সাহেব। জি স্যার। আপনি তো অসাধারণ কাজ করেছেন। আপনি মাত্র কয়েক মিনিট সময় কাটিয়েছেন, এতে 42 জন ছাত্র সবাই সবকিছু বুঝে গেছে, কোনো কোশ্চেন নাই। অসাধারণ ব্যাপার। আপনাকে একটা তালি দিয়ে স্বাগত জানানো উচিত। ভাই একটু তালি দেন ওনার জন্য। শুকরিয়া স্যার। আপনার বন্ধুরা তালি দিবে ভাই। হ্যাঁ, তালি হচ্ছে, তালির সিম্বল আছে তো, ক্ল্যাপিং দিতে পারেন আপনারা, তাহলে জামাল সাহেব খুশি হয়ে গেল। আগে আমাদের জুমের আপনারা তো আসলে অফিসিয়াল ভার্সনটা পান নাই, তো জুমের মধ্যে কিন্তু ক্ল্যাপিং সাউন্ড ক্রিয়েট করার অপশন আছে। তো কিন্তু যেহেতু আপনারা স্টুডেন্ট ভার্সন ইউজ করছেন সেটা হয়তো না, ক্ল্যাপিং সাউন্ডও ক্রিয়েট করা যায়। আচ্ছা, এনিওয়ে, তো ঠিক আছে, তাহলে জামাল সাহেব আমাদের জন্য একটা পটেনশিয়াল, আমাদের যেহেতু এই কোর্সের সাথে আছেন। আরেকটা ব্যাপার, 88 কি আছেন আমাদের সাথে? 88 আব্দুল্লাহ আল সোবাইল, আমার যদি ভুল না হয়। আচ্ছা, নেই। তারপরে হচ্ছে 87 তো নেই মনে হয়, 86, 85 নাই। 84 শাহরিয়া সাহেব তো আছেন না? 84 আছেন? ওকে। 83 সঞ্জিত সাহেব মেবি নেই। 82, 81, 80 absent, 79, 78। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। 78 স্যার। ওকে, 78 আপনি বুঝেছেন কিনা ভাই? জি স্যার। জি স্যার, এটা স্যার শূন্য করে বলেন স্যার, ওই যে কাগজের সাথে স্যার। তানভীর সাহেব, একটু যদিও আমরা সবাই বুঝে গেছি, তাহলে আমরা ল্যাব 3 নামক একটা ডকুমেন্ট প্রোভাইড করেছি। এগুলো বেসিক্যালি বইয়ের কিছু ছবি, জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া। আমরা তো বারবার বইয়ের কথা বলছি, তো এগুলো কিন্তু আমি ইচ্ছা করে কম করে দিয়েছি। এর আগে আরো ঘটনা আছে, কিছু জিনিস আগে থেকেই দিয়েছি। তো আপনি ইমেজ গুলো একটু ওপেন করেন, একটার পর একটা যাওয়া যাবে। আপনি পাশে ক্লিক করলে এখন যাই না, একটু ওপেন হোক। হ্যাঁ,
এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 2। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, আপনাদের এই কোর্সটা ভালো বোঝার জন্য উপরের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আছে। আমরা তো ছোট করে ওটাকে জিস্ট আকারে নিয়ে আসছি, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলোচনাটা যদি আপনারা করেন, আপনাদের এই রিলেটেড বেসিকটা ক্লিয়ার হওয়া শুরু করবে। বেসিকটা যখন ক্লিয়ার হবে তখন ওয়্যারিং সম্বন্ধে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো আমরা গত ক্লাসে ওয়্যার সম্বন্ধে বলছিলাম, সেটার শুরু হচ্ছে এই চ্যাপ্টার 2 থেকে। নেক্সট পেজ গুলোতে যান, আর একটু জুম করেন, ওই যে প্লাস চিহ্নটা ইউজ করেন, নিচে আছে। ভাই একটা মিনিট পরে যদি আপনি আমাকে কথা বলতেন সুবিধা হতো, আমরা একটু গুছিয়ে আনছি তো, আমরা সবার সাথে কথা বলবো। ফয়জুল সাহেব আমি জানি, একটু আমাদেরকে সময় দেন, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ তানভীর সাহেব, এই যে আমরা রোল কল স্যার বলতে পারি না স্যার। আপনাকে তো ডাকি নাই আমি ভাই, ফয়জুল বাড়ি সাহেব, আমি আপনাকে ডাকি নাই। আমার এখানে রোল কলের সিস্টেম আলাদা, একটু থাকেন না রে ভাই। তো এই যে ওয়্যার গজ সম্বন্ধে আমরা পড়েছি, সার্কুলার মিল সম্বন্ধে আপনারা অলরেডি দেখেছেন, আজকে রিপোর্টেও হয়তো আসছে। নানা রকম ওয়্যার সম্বন্ধে কথাবার্তা আমরা বলেছি, এগুলো কিন্তু গত ল্যাবের কথা। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, গ্ল্যান্স বইটা আপনাদেরকে কিভাবে সাহায্য করবে। নেক্সট পেজ গুলোতে যান। নানা রকম ওয়্যার গেজ, নানা রকম ওয়্যার, আর বিভিন্ন টাইপের ওয়্যার যেগুলো আপনারা অলরেডি দেখেছেন। নেক্সট, এই যে দেখেন বিভিন্ন ওয়্যার স্প্লাইস করা, এই যে আজকে বলছিলেন আমাদেরকে জামাল সাহেব যে কিভাবে ওয়্যারকে তুলতে হবে। এখন একটু জুম করেন, আমি এগুলো ডিটেলসে যাব না, এটা কিন্তু আপনাদের কাজ। এবং আমাদের আজকের ক্লাসের যে বিকালের সময়টা, সেই সময়টা এই কাজের জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। সেলফ আপনি যেন এটা করেন, যেহেতু এটা একটা ল্যাব কোর্স। তো দেখেন কিভাবে ওয়্যারের এই যে ইনসুলেশনটা বা স্প্লাইসিংটা করা হয়, এবং প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলা হয়েছে এবং দেখানো হয়েছে। নেক্সট পেজে যান। এই যে আমরা ম্যারিড জয়েন্টের কথা বলছি, আপনারা জয়েন্টটা দেখতে পারবেন, বিভিন্ন রকম জয়েন্ট এবং জয়েন্টের ফিনিশিং কিভাবে করে, কিভাবে এই যে ম্যারিড জয়েন্টের প্রসিডিওর স্টেপ বাই স্টেপ বলা আছে, কিভাবে আপনি ম্যারিড জয়েন্টটা করবেন। সো এই স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা ফলো করবেন। তানভীর সাহেব দেখতে পাচ্ছেন ম্যারিড জয়েন্ট 12 নাম্বার, পেজ নাম্বার 33-এ দেওয়া আছে, দেখছেন কিনা? হ্যাঁ ঠিক আছে, আশা করছি আপনার কাছে বই আছে তানভীর সাহেব, না? একটু তানভীর সাহেব একটু, আমি পুরো আলোচনাটা শেষ করে আমরা কোশ্চেন আনসারের জন্য অবশ্যই ওপেন করব। আমি একটু পুরো লেকচারটা একটু শেষ করি, ডেলিভারিং, তারপরে কোশ্চেন। ওকে, নেক্সট পেজে যাই। এই যে দেখেন আরো বিভিন্ন ধরনের প্রসেস এবং আর বিভিন্ন ধরনের ওয়্যারিং করার টেকনিক্স। হ্যাঁ নেক্সট যান, অন্যরকম। হ্যাঁ নেক্সট, ওকে। সো আমি জাস্ট এই গ্ল্যান্সটা আপনাদেরকে একটু দেওয়ার জন্য এই পার্টটা অ্যাড করেছি। বই দেওয়ার আমার কোনো আলাদা ইয়ে নেই, এটা হচ্ছে যে আমি যেহেতু হাতের সংখ্যা কম দেখেছি, তো সেজন্য এটা আপনাদেরকে একটু বোঝালাম যে বইটা কত ইম্পর্টেন্ট। এবং বইটার প্রাইস যারা কিনেছে তারা তো বললো খুব বেশি না, আপনার প্রিন্ট করার চাইতে বইয়ের প্রাইসের দাম কম। তো আমরা আশা করব যে পিডিএফ হোক বা যেভাবেই হোক আপনারা এটা কালেক্ট করবেন। ওকে, সো এখন আমরা ওপেন কোশ্চেন আনসার তানভীর সাহেবকেই প্রথমে সুযোগটা দিব, যেহেতু উনি একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এখানে একটু ভাই তানভীর সাহেব, নট নেসেসারিলি আপনার এই কোশ্চেনটা দরকার এই কারণে যে এটা কিন্তু আমার পরবর্তী যেটা লেকচার সেটা হচ্ছে 3602, তাই না? তো এটা অলরেডি আমরা এটা দিয়েছি। ওইখানে যে প্রসিডিওর বলা হয়েছে সেটা হচ্ছে প্রসিডিওর, এক্সপেরিমেন্টাল প্রসিডিওর। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল প্রসিডিওর আমাদের লিখতে হবে না, আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর কখনোই রিপোর্টে লিখি না। তো আপনি এটা বুঝছেন কিনা সেটা ইম্পর্টেন্ট, আপনি নিজে পড়েছেন কিনা, আপনার খাতায় কিভাবে আপনি করেছেন সেটা লিখতে হবে না, তবে আপনি জয়েন্টটা করবেন এবং প্রত্যেকটা জয়েন্টের ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? কিন্তু প্রসিডিওরটা আপনার থেকে খাতায় লিখতে হবে, কিন্তু আপনি করার সময় ওটাকে ওভাবে করবেন। আর 7/0.29 এটা হচ্ছে যে সবচেয়ে অ্যাভেইলেবল তার, এটা আশা করছি সবাই কালেক্ট করবেন এবং এই কাজটা করবেন ছোট ছোট রিমুভ করে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা, এখন আমরা কোশ্চেন আনসারের জন্য ফ্লোর ওপেন করেছি। ফাইজুল বাড়ি সাহেবের কোশ্চেন হচ্ছে উনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, কিন্তু ওনার অ্যাটেন্ডেন্স আমরা নিয়েছি, সো নাথিং টু বি ওয়ারিড।
এবং যাদেরকে জিজ্ঞেস করেছে এর মধ্যে পরবর্তীতে অনেকে জয়েন হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এই কাউন্টের মধ্যে কে কতক্ষণ পরে জয়েন হচ্ছে সেগুলো কিন্তু আমরা খেয়াল রাখছি, আমরা বারবার বলছি। এবং এটা আসলে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে খেয়াল রাখা হচ্ছে। তো সেজন্যই আমরা আশা করব যে আমরা যেন টাইমের ব্যাপারে একটু সহজ হই। আপনারা টাইমের ব্যাপারে যদি একটু সহজ হন তাহলে কোর্সটা বুঝতেও সুবিধা হবে, আপনাদের কাজ করতেও সুবিধা হবে যারা পরের দিকে আসছে না। হ্যাঁ, আমরা কোশ্চেন নিব এইটার ব্যাপারে। স্যার আমাদের কি সোল্ডারিং করতে হবে? না 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 না, সোল্ডারিং করতে হবে না, সিম্পল ম্যারিজ জয়েন। আপনি যদি প্রসিডিওরটা গো থ্রু করেন তাহলেই দেখবেন, সোল্ডারিং করতে হবে না। জি স্যার। স্যার আমার বাসায় সোল্ডারিং আয়রন আছে, আমি সোল্ডার করে দিব? আপনার যদি ইচ্ছা করে আপনি করতে পারেন, বাট এটা হচ্ছে এক্সট্রা, এটা আমি সবার জন্য বলবো না। সোল্ডারিং করলে এটা আপনি এক্সট্রা করবেন, কিন্তু এটা প্রসিডিওর হচ্ছে এটা, ঠিক আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো স্যার নরমালি ওই জয়েন করলে হবে না স্যার, খালি বুঝি নাই প্রশ্নটা। আমরা 7.029 এই দুইটা তারের দুইটা অংশ কেটে জয়েন করে দিলে হবে নরমালি? না 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 ভাই, নরমাল জয়েন না, জয়েন্টের নাম আছে ভাই। মেরিট জয়েন। হ্যাঁ, এই জয়েন্টগুলো আমরা তো ট্রেডিশনালি আমরা জয়েন করছি না ভাই, তার টাকাইছি না, যে কোনো সময় তো তার পেঁচায়, তাই না? ইলেকট্রিক্যাল শর্ট কানেক্টেড হলেই তো তার পেঁচানো যায়, ঠিক কি না? জি স্যার। মহিন সাহেব আমার কথাটা বোঝেন, তার তো আপনি যে কোনো সময় পেঁচাতে পারেন, কিন্তু এই পেঁচানোটা সিস্টেমেটিক ওয়েতে পেঁচাইতে হবে, বোঝা গেছে কিনা? জয়েন্টটা সিস্টেমেটিক ওয়েতে হতে হবে, আপনি মনের খুশি মতন পেঁচাই দিলে হবে না। মহিন সাহেব কথা বুঝছেন কিনা? জি স্যার। ভেরি স্যার এই যে স্যার তার এগুলো প্যাচে খাতার সাথে রাখবো স্যার, বুঝি নাই। হার্ড কপি স্যার যখন এগুলো রাখবো স্যার, এগুলো পরবর্তীতে হার্ড কপি দেওয়ার সময় এগুলো অ্যাটাচ করে একসাথে দিয়ে দিব ফাইলের মধ্যে। জামাল সাহেব একটু বলেন তো কি বলেছি ভাই, মামুন সাহেবকে একটু সাহায্য করেন কিভাবে করবে, জামাল সাহেব বলেন। ওগুলা পরে খাতায় আটকা যেতে হবে আর কি। কিভাবে আটকানো যায় জামাল সাহেব একটু বুদ্ধি দেন তো ওনাকে। এটা গাম দিয়ে হইতে পারে অথবা ট্যাপ দিয়ে হইতে পারে। স্কচ টেপটা সহজ না, স্কচ টেপ দিয়ে লাগাই জি দিন। স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। আমাকে না, জামাল সাহেবকে ধন্যবাদ দিব, উনি সাহায্য করেছেন। জি স্যার, ধন্যবাদ। এবং আমরা এই জন্য আরেকটা কথা বলবো, আমরা যে বিকালের টাইমটা আপনাদেরকে রেখেছি, অনেক সময় অনেকে হয়তো অনেক কিছু নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে, আপনার বন্ধু হয়তো সবাই না, আপনার ক্লাসে সবাই অবশ্যই বন্ধু না, আপনার বন্ধুর একটা হয়তো গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই একই রকম না, কেউ কেউ ক্লাসে খুবই অ্যাটেন্টিভ থাকে, তাদের সাহায্য আপনারা নিতে পারেন। তবে উনি যদি কনফিউজ থাকেন তাহলে ক্লাসরুমের প্ল্যাটফর্মটা ইউজ করবেন। যেমন ল্যাব 3 নিচে আপনি কোশ্চেন করতে পারেন যে আমরা কিভাবে এই কাজটা করব, সেখানে দেখা যাবে আপনার অন্য বন্ধুরা আনসার দিতে পারে, বলে যে এইভাবে করতে পারবে। আতিক সাহেব বোঝা গেছে কিনা? আমরা কিন্তু এই কাজগুলো করেছিলাম নিউমেরিক্যাল টেকনিকে, না? জি স্যার। তো আমাদের উদ্দেশ্য অনলাইন এডুকেশনটাকে ভালোভাবে ফ্রুটফুল করার বুদ্ধি হচ্ছে এটা। না হলে আমরা যেহেতু সবাই আইসোলেটেড অবস্থায় আছি, যারা খুব কাছাকাছি বাসা না, এটা হয় যে আমরা ক্লাসরুমের টাইমে বসে থাকি, তার উপরে মেজরলি যেটা হয় যে 45 জন আমার সাথে আছে, আমি যদি প্রত্যেকটা ক্লাসের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে হয়তো আমি 10 জন ছাত্রের সাথে কমিউনিকেট করতে পারি, তাই না? কথা ঠিক আছে কিনা? তো সবার সাথে কমিউনিকেট করা পসিবল না। হ্যাঁ, বাকি 36 জনের সাথে কমিউনিকেট করা যায় না ফর সেভারাল ইস্যুস। আমি যদিও চেষ্টা করি বিভিন্ন ফ্রেম থেকে নেওয়ার, স্টিল সামবডি উইল বি লেফট আউট। এখন যে লেফট আউট সে অনেক সময় বিরক্ত হয়, বিকজ ব্যাকগ্রাউন্ডে এই কথাগুলো আলোচনা হয়। আরো ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু সকল ছাত্রদের চিন্তা চেতনা একই না, ফলে কোনো কোনো কথা অনেকের জন্য এটা মনে হয় যে আরে এই কথা স্যার বারবার বলতেছে কেন, এটা তো আমি প্রথমেই বুঝে গেছি, অথবা স্যার বলার আগেই বুঝে গেছি, এরকম কিন্তু আমার স্টুডেন্ট গ্রুপ আছে। সো ওই স্টুডেন্ট গ্রুপ অনেক সময় আমরা ওদেরকে হারাই ফেলে, বিকজ ওরা মনে করে যে আরে
কেন একই জিনিস বারবার আসছে, অথবা কেউ একজন যখন কোশ্চেন করছে হয়তো কোশ্চেনটা ওর পার্সপেক্টিভে ছিল। তো সেজন্যই আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, না হলে আমাদের কিন্তু এই এডুকেশন যে আমরা অনলাইন এডুকেশনটাকে করতে চাচ্ছি ফ্রুটফুল, সেটা কিন্তু হবে না। আপনাদের টাইম, আমার টাইম, দুই পক্ষের টাইমই নষ্ট হবে। আমাদের যেহেতু আমরা সময়টা দিচ্ছি, কষ্ট করে অনলাইনে যুক্ত হচ্ছি, সবাই কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করছি ইন অল দিস প্যান্ডেমিক সিচুয়েশন, তাহলে আমরা এই যে অন্তত 10 মিনিট বা 20 মিনিট সময়টাকে আমরা কাজে লাগাই। 3 ঘন্টা ব্যাকগ্রাউন্ড নয়েজে না রেখে আমরা যদি 10-20 মিনিট সময়টাকে ভালো কাজে লাগাই, তাহলে আমাদের বুঝতে সাহায্য হবে। আচ্ছা, এগুলো তো বাইরের কথা। আর কোনো কোশ্চেন আছে কিনা এই ল্যাব রিলেটেড? ওকে, সো আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ এই অনুযায়ী কাজ করবেন। তবে হ্যাঁ, আবারও বলছি, এটা হচ্ছে আপনার ওই অন্ধের হাতি দেখার একটা অংশের মতো। সো এটা আপনি যেমন অর্জন করবেন, আপনার থেকে বড় পার্সপেক্টিভটাও সবসময় মাথায় রাখতে হবে। যেমন তার কিনতে গেছেন আপনি, তো 1 গজ 7.29 আপনি কোনো একটা জায়গা থেকে কিনছেন, তাহলে ওটার প্রাইসিং সম্বন্ধে আপনি ধারণা পাবেন। এক্সাক্ট প্রাইসিং হয়তো না, কিন্তু কিছুটা তো ধারণা পাবেন, পাবেন না? জি স্যার। তো সেটা কিন্তু আপনাকে যখন ফাইনাল এস্টিমেশন করবেন এই কোর্সের মেজর কাজ, তখন কিন্তু আপনাকে সাহায্য করবে কিছুটা। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আমরা যদি এখানে আর কোশ্চেন না থাকে আমরা পরবর্তী আলোচনায় যাব, এবং পরবর্তী আলোচনাটা আমরা আজকের ক্লাসে আর থিওরির জন্য ওয়েট করব না, আমরা আজকের ক্লাসে ওটা একটু কন্টিনিউ করব। আমাদের হ্যাঁ, তানভীর সাহেব, আমরা 3602 আলোচনায় যাই। আমরা একটু আপনাদের থেকে জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে আপনারা ল্যাব 1টা ভালো করে দেখেছেন কিনা, চেক করেছেন কিনা, নিজেরা ভিডিওটা দেখেছেন কিনা বা নিজেরা পড়েছেন কিনা। তানভীর সাহেব, আপনি কি দেখেছেন? দেখেছেন, আচ্ছা। বোঝার চেষ্টা করেছেন আশা করি, এবং আমরা যদি ম্যানুয়ালটা খেয়াল করে থাকি, ম্যানুয়ালটা কিন্তু খুব সহজ ভাষায় লেখা, তাই না? ঠিক আছে, আমরা জামাল সাহেবকে তো পেয়েছি। 88 সাহেব আসছেন, সুবাইল সাহেব কি আসছেন? স্যার জুবাইর, হ্যাঁ পেয়েছি। সালাম আলাইকুম। না জুবাইল সাহেব একটু পরে, আপনি কি কিছু বলবেন? আপনার এই কোর্স নাই? আছে স্যার। হ্যাঁ, তাহলে জুবাইল না, আমরা সোবাইল সাহেবকে করছি। 88। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, সোবাইল সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদেরকে একটু সাহায্য করেন, আপনি তো জানেন প্রসিডিউর। জি স্যার। Objectives 1. Understanding the principle of amplitude modulation. 2. Understanding the waveform and frequency spectrum of AM signal and calculating the percent of modulation. 3. Designing an amplitude modulation using MC1496. 4. Measuring and adjusting an amplitude modulator circuit. Discussion of fundamentals. Modulation না, is the process. একটু ভাইয়া, একটু Yes sir. এভাবে দৌড়ালে হবে না সোবাইল সাহেব। আপনি যে অবজেক্টিভটা পড়েছেন, অবজেক্টিভ মানে এই এক্সপেরিমেন্টাল অবজেক্টিভ, তাই না? তো Yes, একটু sir. আমাদেরকে সাহায্য করতে হবে বোঝার জন্য যে এটা কি, আবার প্রথম অবজেক্টিভটা কি এবং এটা সম্বন্ধে আপনার ধারণা আছে কি? Understanding the principle of amplitude modulation. আচ্ছা, এটা আপনারা যদি অ্যামপ্লিটিউড মডুলেশন করে থাকেন, থিওরি থেকেই অ্যামপ্লিটিউড মডুলেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে কিছুটা? না স্যার। আচ্ছা, No, sir. অসুবিধা নাই। তাহলে প্রিন্সিপাল, যেহেতু আমরা প্রি ল্যাব করছি, তো অসুবিধা নাই। প্রিন্সিপাল অফ অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা যখন থিওরি পড়বো তখন আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে কিনা? Yes sir. সেকেন্ড অবজেক্টিভটা কি? Understanding the waveform and frequency spectrum of signal and calculating the percent of modulation. তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন হলে সিগন্যাল দেখতে কি রকম হয় সেটা আমরা বুঝতে পারবো, এবং সেখান থেকে পার্সেন্ট অফ মডুলেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা বোঝার চেষ্টা করব। কথা কি ঠিক আছে নাকি? Yes sir. তারপরে Designing an amplitude modulator using MC1496. আচ্ছা, MC1496 হচ্ছে একটা আইসি নাম, বোঝা গেছে কিনা? Yes sir. তো ওই আইসিটা দিয়ে আমাদের যে এখানে অ্যামপ্লিটিউড মডুলেটর সার্কিটটা ইউজ করা হয়েছে সেটা ওই আইসিটার উপরে বেস করে।
তাই এটা আমাদের আরেকটা অবজেক্টিভ। ঠিক আছে না সোবাইল সাহেব? Yes, sir. আচ্ছা, 4 নাম্বারটা কি? For measuring and adjusting an amplitude modulator circuit. তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন সার্কিটকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ঠিক আছে কিনা? Yes, sir. সোবাইল সাহেব Yes, কথা sir. কি বোঝা Yes, গেছে? sir. Yes, sir. অবজেক্টিভটা বুঝছেন? Yes, sir. আচ্ছা, এখন যেহেতু আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ প্রিন্সিপাল অফ অ্যামপ্লিটিউড মডুলেশন এই ব্যাপারটা আমরা এখনো মানে এটা আসলে পেরিফেরালি চলবে আরেকটু, তাহলে আমরা তানভীর সাহেব একটু জিনিস দেখে আসি, ফান্ডামেন্টাল পার্টটাকে আমরা অ্যাভয়েড করে ইকুইপমেন্ট কি কি লাগছে সেটার দিকে একটু তাকাই। প্রথমে আমরা একটু চাইনিজ ইঞ্জিনিয়ারিং করি, ইকুইপমেন্ট কি কি লাগছে সেটা দেখি। হ্যাঁ, 84 হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার। একটু বলেন তো কি কি ইকুইপমেন্ট রাখছে ভাই? স্যার ইকুইপমেন্ট 1 মডিউল কেএল 92001। একটু দাঁড়ান স্যার। 92001 কে আমাদের পরিচিত মডিউল। জি স্যার, ফার্স্ট কি আমরা এক্সপেরিমেন্টে করছি। জি স্যার। আমি ওখানে বলেছিলাম, আবারও বলছি, বাকি প্রত্যেকটা এক্সপেরিমেন্টে ইকুইপমেন্ট রিকোয়ার্ডে আপনি দেখবেন মডিউল কেএল 92001 আমরা ইউজ করছি, কারণ ওইখানে পাওয়ার সাপ্লাই আছে। ঠিক আছে কিনা? আরেকটা বিষয় আছে, আপনারা যদি খেয়াল করে থাকেন এই মডিউলটাতে, সেটার মধ্যে ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর আছে দুটো। ফাংশন জেনারেটর 1, ফাংশন জেনারেটর 2, দুটো সিগন্যাল জেনারেটর আছে যেখান থেকে আমরা সিগন্যাল জেনারেট করে ব্যবহার করতে পারবো। আমরা যদি ওইখান থেকে ইউজ নাও করতে চাই, আলাদাভাবে ফাংশন জেনারেটর দিয়েও ইউজ করতে পারবো, কিন্তু এই মডিউলে যেহেতু আছে এবং ওটা যদি কাজ করে তাহলে আমরা ওইখান থেকেই এই কাজটা করতে পারবো। কারিয়া সাহেব ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে 1 নাম্বার ইকুইপমেন্ট আমাদের পরিচিত ইকুইপমেন্ট, আমরা তাকে চিনি, জানি, সে দেখতে কিরকম জানি, এবং আমরা ল্যাবে গিয়ে এই ইকুইপমেন্টটা নিতে পারবো। ঠিক আছে নাকি? জি স্যার। তারপরে মডিউল কেএল 90002, এটা কিন্তু আমাদের পরিচিত না এখনো পর্যন্ত। 2 নাম্বার মডিউলটা হচ্ছে স্পেসিফিক্যালি অ্যামপ্লিটিউড মডুলেটর এবং ডিমোডুলেটর সার্কিট সেখানে আছে ওই মডিউলে, তো সেটা আমাদের এই এক্সপেরিমেন্টের আসলে মেজর মডিউল। তারপরে অসিলোস্কোপ কি চেনেন আপনি? জি স্যার। আচ্ছা, এরপরে স্পেকট্রাম অ্যানালাইসিস। আচ্ছা, একটু দাঁড়ান। স্পেকট্রাম অ্যানালাইজার এই ডিভাইসটা আমরা ইউজ করব না। কি করব না স্যার? এটা স্যার ব্যবহার করব না। স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে মূলত ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যাল দেখার চেষ্টা করা হয়। কি করা হয়? স্যার ফ্রিকোয়েন্সি ডোমেইন দেখার চেষ্টা করা হয়, সিগন্যালটা দেখার চেষ্টা করা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আর কি ধরনের ডোমেইন আছে শারিয়া সাহেব? স্যার টাইম ডোমেইন আছে। টাইম ডোমেইন আছে। নরমালি আমরা যে সিগন্যালগুলো দেখি সেগুলো হচ্ছে টাইম ডোমেইন, অর্থাৎ অসিলোস্কোপে আমরা তাকে প্রথমে যেভাবে দেখি সেটা কোন ডোমেইনে আছে স্যার? স্যার টাইম ডোমেইনে থাকে। টাইম ডোমেইন। এবং আপনারা আশা করছি সবাই সিগন্যাল এন্ড সিস্টেম পড়েছেন। এটা কিন্তু 36 মানে কমিউনিকেশন থিওরি প্রিরিকুইজিট কোর্স হওয়ার কারণ হচ্ছে এটা। সিগন্যাল সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই কোর্সের কথাবার্তা আপনার বুঝতে একটু কষ্ট হবে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা দেখার জন্য স্পেকট্রাম অ্যানালাইজার ইউজ করি, কিন্তু আমরা এখানে স্পেকট্রাম অ্যানালাইজার ইউজ করব না, কারণ আমরা সিগন্যাল এন্ড সিস্টেম একটা প্রসেস করেছি। কোনো একটা টাইম ডোমেইনের সিগন্যালকে সার্টেন ট্রান্সফরমেশন করলে তাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করা যায়। সেই প্রসেসটার নাম কি? ল্যাপ্লাস। অপশন, তবে ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ মোর অথেন্টিক প্রসেস। তাহলে কি ট্রান্সফর্ম স্যার? স্যার ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফর্ম। ভাই সবাই একটু খেয়াল করেন, বাকি 45 জন আমার সাথে কমিউনিকেট। জেড ট্রান্সফর্ম না, জেড ট্রান্সফর্ম হচ্ছে ডিজিটাল সিগন্যালের জন্য, ডিএসপি তে আমরা ইউজ করব জেড ট্রান্সফর্ম। অ্যানালগ সিগন্যালের জন্য হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে কিনা? তো ফুরিয়ার ট্রান্সফর্ম এই প্রসেস যদি আমি কাজ করি তাহলে একটা টাইম ডোমেইনের সিগন্যাল ফ্রিকোয়েন্সি ডোমেইনে যায়। ঠিক আছে কিনা ভাই? জি স্যার। যারা ভুলে গেছেন কষ্ট করে সিগন্যাল সিস্টেমের একেবারে বেসিক তাতে যদি চোখ বলান তাহলেই মনে পড়বে। তো আমাদের যে অসিলোস্কোপ গুলো আছে আমরা গত ক্লাসেও দেখছিলাম,
সেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়। কি করা যায় স্যার? ম্যাথমেটিক্যাল অপারেশন। একটা বাটন আছে যেটার নাম হচ্ছে MATH, মানে ম্যাথ। এই বাটনটা ক্লিক করে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। এখানে অনেকগুলো প্লাস মাইনাস গুণ এরকম অপারেশন করা যায়। তার মধ্যে আমরা FFT নামক একটা অপারেশন আছে যেটা মানে হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। সেই অপারেশনটা দিয়ে আমরা টাইম ডোমেইনের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করি। কারিয়া সাহেব, আমি কি কিছু বোঝাতে পেরেছি? জি স্যার। একটু বলেন আপনি, আমি যা বলেছি আপনার বন্ধুদেরকে। স্যার ওইখানে স্যার একটা বাটন আছে যেটা স্যার আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়, যোগ গুণ বিয়োগ ভাগ। স্যার ওইখানে ওই বাটনের ভিতরে স্যার মাধ্যমে স্যার আমরা দেখতে পারবো আর কি স্যার জিনিসটা কিভাবে কারিয়া করা সাহেব, যায়। এটা আমি বলি নাই, অন্য কেউ বলেন ভাই। এটা একটু অংশ, পুরো অংশ আসেন নাই। কেউ একজন বলেন তো আমার কথাটা বুঝছেন এরকম। হ্যাঁ, আতিক সাহেব বলেন। স্যার আমাদের সিস্টেমে স্যার বিভিন্ন সুইচ আছে, তার মধ্যে একটা সুইচ হচ্ছে স্যার যেটা দিয়ে আমি স্যার টাইম ডোমেইনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারবো। স্যার বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওখানে একটা স্যার ওই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য একটা সুইচ আছে, ওই সুইচটা যদি প্রেস করি তখন স্যার ওই টাইম ডোমেইনটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যার কনভার্ট হয়ে যাবে। বেসিক্যালি আসলে টাইম ডোমেইনটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট হবে, আমরা এভাবে বলবো না, আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের আউটপুটটা দেখবো। সেটাই হচ্ছে আসলে আমাদের মানে থিঙ্কিং অনুযায়ী ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। তাহলে ম্যাথমেটিক্যাল অপারেশন বাটনটা ক্লিক করলে আমরা দেখবো অপশন সিলেক্টের অপশন আছে আমাদের, যেরকম স্ক্রিনে আসে মোবাইলের স্ক্রিনের মতো আমাদের অসিলোস্কোপে এই ধরনের অপশন দেখবো। সেখান থেকে আমরা FFT যে অপশনটা সেটা সিলেক্ট করব, তাহলে ওটার আউটপুটটা আমরা দেখতে পারবো যে টাইম ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা আরো বোঝা যাবে সামনে আমরা আগালে। আচ্ছা, এই সারিয়া সাহেব আর কি যন্ত্র লাগছে আমাদের? স্যার RF জেনারেটর। RF ফ্রিকোয়েন্সি জেনারেটর মানে হচ্ছে আর কিছুই না। আমরা প্রথম এক্সপেরিমেন্টে RF অসিলেটর করেছি না? জি স্যার। করেছি নাকি ভাই? ওই RF জেনারেটর মানে হচ্ছে সে RF রেডিও ফ্রিকোয়েন্সি, RF মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেটর মানে অসিলেটর। তবে এখানে সিগন্যাল জেনারেটর বা অসিলেটর আমার মডিউল KL92001 এর ভেতরেই আছে, দেখেছি না আমরা? জি স্যার, এখানে পাওয়ার সাপ্লাই এর উপরে দুটো সিগন্যাল জেনারেটর আছে, ওগুলোই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর। কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 82 আছে। সারিয়া সাহেব ধন্যবাদ আপনাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। জাকারিয়া সাহেব, জি স্যার। আপনি কি কিছু বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আপনাকে আমরা বেশি আপাতত নিব না, কারণ আমাদের বোঝার জায়গা আছে এই কোর্সের। এই জিনিসটা একটু না বুঝলে আমরা সামনে আগালে বিপদে পড়বো। তো অ্যামপ্লিটিউড মডুলেটর এই এক্সপেরিমেন্টটা করার জন্য একটা প্রসিডিওর ফলো করার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে যদি তানভীর সাহেব একটু দেখান। হ্যাঁ ভাই, বলেন কি করতে হবে জাকারিয়া সাহেব? জি স্যার, experiments and records. Experiment 3.1 amplitude modulator. 1. Locate AM modulator circuit on module KL93002. Insert, connect plug in J1 and J3 to set RA is equal to 1 kilo ohm and R9 6.8 kilo ohm. জাকারিয়া সাহেব, এই লাইনটা কি কিছু To বোঝা গেছে? connect না ভাই, আপনি দৌড়ালে তো হবে না, প্রথম লাইনটা আগে বুঝি, কারণ এই কাজটা তো করতে হবে আমার থেকে। তো কি বলেছে আমাকে এক নাম্বার? জাকারিয়া সাহেব, জি স্যার। কি বলেছে লোকটা? স্যার প্রথমটাতে স্যার আমরা এই মডিউলারটাকে স্যার মডিউল KL93002 সাথে স্যার কানেক্ট করব। কানেক্ট করব মানে প্রথমে তাকে খুঁজে বের করতে হবে। ওই যে আর্টে অসিলেটর কল, জি স্যার, লোকেট করতে হবে আগে। খুঁজে বের করেছিলাম সেরকম খুঁজে বের করতে হবে, তাই না? আগেটাকে লোকেট করতে হবে। সেটা তো জি স্যার, খুঁজে পাওয়া যাবে না, কারণ লেখা থাকে মডিউলের জি মধ্যে স্যার। নাম। খুঁজে পাওয়া যাবে না জাকারিয়া সাহেব, আপনাকে যদি দেওয়া হয় আপনি যাবেন আগে। মডুলেটরটা কি ওয়্যার টাইপসের? বুঝি নাই মঈন সাহেব, প্রশ্নটা আমি বুঝি নাই। স্যার মডুলেটর যেটা আছে এটা কি মানে খুঁজে বের করতে হবে বলতে এটা ওয়্যার টাইপসের নাকি স্যার?
মানে কি থার্ড type-এর? টাইপের। আমি প্রশ্নটা বুঝি নাই মহিন সাহেব। আসলে স্যার মডুলেটর সম্পর্কে মানে ওই ধারণা কম তো এই জন্য না না, এখানে ধারণার কোনো কোশ্চেন নাই। জাকারিয়া সাহেব যা বলেছে আমরা সেটাকে বাংলা অর্থ করার চেষ্টা করছি। মানে ক্যাল 9300 তে মানে ইয়া করতে হবে, বাট এটা কি না না, এটা- এখনো তো জাকারিয়া সাহেব পুরো লাইনটা শেষ করে নাই। মহিন সাহেব একটু শোনেন, জাকারিয়া সাহেব বলেন তো আবার। স্যার এম মডিউলটাকে আমরা ফার্স্টে লোকেট করব, এটা স্যার এর গায়ের সাথে লেখাই থাকে। কোথায় তারপর আমরা কোথায় পাওয়া যাবে এই মডিউলটা? এই মডিউলটা স্যার একটু ভুলে গেছি স্যার। আরে ভাই দেখে দেখে বলেন, ভুলে যাবেন কেন? স্যার আবার পড়েন না স্যার লাইনটা। KL39 না না, আতিক সাহেব আপনি বললে হবে না। আমার থেকে বলেছি না, আমার থেকে সবাইকে নিয়ে আগাইতে হবে। জাকারিয়া সাহেব পড়েন আবার লাইনটা। স্যার এটা KL9300 এর সাথে স্যার স্যার থাকবে স্যার। না না, লাইনটা আবার আর পড়েন এর সাথে জাকারিয়া সাহেব, স্যার লাইনটা লোকেট আরেকবার পড়েন। AM modulator স্যার লোকেট AM modulator সার্কিট অন মডিউল KL93002। আচ্ছা, মডিউল KL93002 একটা মডিউল বা একটা যন্ত্র আছে, তাই তো? জি স্যার। তো সেই মডিউলে আমার থেকে কাকে খুঁজে বের করতে হবে? AM modulator। এটা করা যাবে কিনা? জি স্যার। হ্যাঁ, এখন মঈন সাহেব বলেন কি বুঝেন নাই। আমার প্রশ্ন ছিল মডুলেটরের কাজটা কি মানে আমরা তো কাজ সম্বন্ধে আলোচনা করিনি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাকারিয়া সাহেব বলছে যে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে থেকে এম মডুলেটর খুঁজে বের করবে। জাকারিয়া সাহেব কি বলেছে এম মডুলেটরের কাজ কি? স্যার আমার কোশ্চেন ছিল স্যার। এটা আমরা তো এখনো এটা জানি না। আমরা সেটাই বললাম, আমরা তো জানি না এম মডুলেটরের কাজ কি, কিন্তু নাম থেকে বুঝতে পারছি যেহেতু অ্যামপ্লিটিউড মডুলেশন, তাহলে অ্যামপ্লিটিউড মডুলেটরের কাজ অ্যামপ্লিটিউড মডুলেশন করা। ঠিক আছে কি না মঈন সাহেব? কথা কি ঠিক আছে? রেসপন্স করতে হবে ভাই। আপনি যদি ঠিক আছে না বলেন তাহলে আমি বুঝবো যে আপনি এখনো বুঝেন নাই। আপনি কি বুঝতে পেরেছেন আমাদের আলোচনাটা? মঈন সাহেব কথা বলতে হবে, অথবা আপনি যদি মাইক্রোফোনের সমস্যা থাকে আপনি চ্যাট বক্সও ইউজ করতে পারেন। স্যার আমি কথা বলছিলাম স্যার, শুনলেন না না? বুঝে যায় নাই, একটু বলেন না ভাই, বুঝছেন কিনা আপনি? স্যার বুঝছি বলছি। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ জাকারিয়া সাহেব, জি স্যার। তারপরে কি করবেন? খুঁজে বের করলেন ওনাকে। হ্যাঁ, খুঁজে বের করার পরে স্যার আমরা জি স্যার ইনসার্ট কানেক্ট প্লাগ ইন J1 এর সাথে স্যার সেট R8 যেটা আছে সেটা কানেক্ট করব। আচ্ছা J3 এর সাথে যে সেটটা আছে স্যার সেটা R9 এর সাথে কানেক্ট না করব। না না জাকারিয়া সাহেব, ওই যে তাহলে আপনি 1 নাম্বার এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখেন নাই মনে হয়। 1 নাম্বার এক্সপেরিমেন্টের ভিডিও দেখছেন জাকারিয়া সাহেব? দেখছি তো স্যার। না না, ভালো বুঝেন নাই। এই জি স্যার, দেখছি J1 তো। J3 প্লাগ এগুলো ওইখানে থাকে, ওখানে কিছু খোলা অপশন থাকে, ওটাতে কানেক্ট করলে অটোমেটিক্যালি এই যে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট হয়ে যায় সিস্টেমের মধ্যে। বোঝা গেছে কি সেটা বলার চেষ্টা করা হয়েছে। আপনি আলাদা কোনো সেট এখানে কানেক্ট করছেন না, ঠিক আছে? আপনি ওই যে ওইখানে অপশন আছে কিছু প্লাগ লাগানোর জন্য, আমরা কিন্তু এটা গত এক্সপেরিমেন্টেও দেখিয়েছি। সো ওই প্লাগ গুলো লাগালে এগুলো সেট হওয়া শুরু করে, তাই তো? মেল টু মেল জাম্পারের মতো ওগুলো না স্যার? আমরা ওই গত ক্লাসে কলপিটস অসিলেটর এবং হার্টলি অসিলেটরের কয়েকটা ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স সেট করার কথাবার্তা বলেছি, মনে আছে কিনা? আতিক সাহেব মনে আছে? জি স্যার। দেখছেন না ভিডিওটা? জি স্যার। এবং আমরা এটা আলোচনাও করেছি ধাপে ধাপে। তো সেম প্রসেস এখানেও এরকম কিছু খোলা অংশ আছে যেখানে প্লাগ দিয়ে আমাদের ওই যে সেম কানেক্টর ওয়্যার দিয়ে কানেক্ট স্যার মেল টু মেল কানেক্টরের মতো আছে একটু মোটা মোটা যেগুলো। হ্যাঁ না, আপনি ওটা ওই আমরা মানে কানেক্টরের নামটা এখন এখানে বলছি না ইচ্ছা করে, কারণ কনফিউশন ক্রিয়েট করবে। আমরা জিনিসটা আমি স্যার ওই টাইপের বলছি স্যার। হ্যাঁ, আমরা অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করার চেষ্টা করছি। আতিক সাহেব বোঝা গেছে, আপনি বুঝছেন ভালো, কিন্তু আমরা এখানে এটাকে সহজ করার চেষ্টা করছি যে আমরা বেসিক কানেক্টর দিয়ে ওইখানে দুটো আনজয়েন্ট অংশ আছে সেটাকে জয়েন করছি, জয়েন করার সাথে সাথে অটোমেটিক্যালি এগুলো ওইখানেই আছে, এটা আলাদাভাবে আমরা অ্যাড করছি না। জাকারিয়া সাহেব বোঝা গেছে কিনা? জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে কি বলছে?
connect a 250 MVP by V এটা মানে কি 1 kilohertz. একটু জাকারিয়া সাহেব 25 MBPP না এটা স্যার কি? এটা আমি বোঝেন নাই? স্যার আমি বুঝি নাই স্যার। আচ্ছা আমি বলি, খেয়াল করেন, এই যে না, স্যার। সিগন্যাল সিস্টেম চলে আসছে 250 মিলিভোল্ট পিক টু পিক সিগন্যাল। কি সিগন্যাল? 250 ভোল্ট মানে Peak to peak. সাইনোসয়েডাল 250 মিলিভোল্ট পিক টু পিক সিগন্যাল। জাকারিয়া সাহেব বোঝা গেছে কিনা? জি স্যার। চেনেন জি, স্যার। 250 মিলিভোল্ট পিক টু পিক সিগন্যাল? জি স্যার চিনি। পিক টু পিক এবং আরএমএস ভ্যালুর মধ্যে পার্থক্য আছে কিনা? পিক টু আর পিক টু পিক এন্ড আরএমএস ভ্যালু, নট আরএফএস অসিলেটর। পিক টু পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালুর মধ্যে পার্থক্য আছে কিনা জানেন আপনি? আচ্ছা তাহলে কোশ্চেনটা একটু মনে রাখেন এবং পারলে লিখে রাখেন। আজকে বিকালে আমার ক্লাসের যে টাইম সেই টাইমে আপনি এই কোশ্চেনের আনসার বের করবেন, ঠিক আছে কিনা জাকারিয়া সাহেব? জি স্যার। ওকে গুড, ঠিক আছে কন্টিনিউ করেন। 1 kilohertz sine wave to audio input 1 by P2 and a 250 mega volt peak to peak মিলিভোল্ট মেগাভোল্ট মিলি ভাই, হয় স্যার, 250 মিলি। 250 না 250 মিলিভোল্ট পিক টু পিক, 250 মিলিভোল্ট পিক টু 100 kilohertz peak to peak and 100 kilohertz sine wave to the carrier input ওকে থ্যাংক ইউ জাকারিয়া সাহেব আমাদেরকে সাহায্য 1 করার by জন্য। P1. জি স্যার। আচ্ছা 81 কে আছে? ধন্যবাদ স্যার। আসসালাম। রোল নাম্বার 81 80 78 77 হ্যাঁ আচ্ছা তানভীর সাহেবকে তো আমরা পেয়েছি। ওকে আচ্ছা তানভীর সাহেব বলেন, এই যে উনি যে লাইনটা 2 নাম্বার লাইনটা পড়েছেন সেটার মানে কি? না অসিলোস্কোপের মাধ্যমে আমরা সাপ্লাই দিতে পারি না, অসিলোস্কোপ নাম থেকে বোঝা যায় এটা দেখা যায়। মানে সিগন্যাল জেনারেটর থেকে বেসিক্যালি একটা ওখানে যে সিগন্যাল জেনারেটর অপশন আছে সেই সিগন্যাল জেনারেটর থেকে আপনি একটা 250 মিলিভোল্ট পিক টু পিক 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি কত এটাকে আপনি অসিলোস্কোপ দিয়ে দেখে সেট করে নিবেন এবং ইনপুট 1 এ মডিউলের এই যে অ্যামপ্লিটিউড মডুলেটরের ইনপুট 1 এ অডিও ইনপুট যে অপশন সে অডিও ইনপুট 1 এ সরি এটা ইনপুট 1 না ওরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছে। সো যাই হোক আমরা নাম্বারটা নিয়ে কনসার্ন না, অডিও ইনপুট লেখা যেটা আছে সেই অডিও ইনপুটে আমরা 250 মিলিভোল্ট পিক টু পিক 1 কিলোহার্টজ সাইন ওয়েভ দিব, তাই তো? এটা জেনারেট করব পাওয়ার সাপ্লাই মডিউলের ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর 1 থেকে এবং সেটা আমরা অসিলোস্কোপ দিয়ে মেজার করে মডিউলেটরের ইনপুটে 1 নাম্বার ইনপুটে দিব বা অডিও ইনপুটে দিব। অডিও ইনপুট মানে হচ্ছে এক্ষেত্রে মেসেজ সিগন্যাল। কি সিগন্যাল স্যার? যেমন আমি এখন কথা বলছি এটা মেসেজ সিগন্যাল না, আপনারা শুনছেন, কিন্তু আমার বাসায় যেভাবে আমি কথা বলছি এই কথাটা আমার বাসার পাশের রুম থেকে কিন্তু মানুষজন শুনতে পাচ্ছে না, আছে? আমাকে চিৎকার করে বলতে হবে, পাশের রুমে শুনতে হলে আমাকে বলতে হবে এই এভাবে করে বলতে হবে। আমি আপনাদের সাথে এখন যেভাবে কথা বলছি তাতে আমার বাসার পাশের রুমে আমার কথাটা শুনছে না, কিন্তু এই তানভীর সাহেব ঢাকা সাভারে অবস্থিত, সেখানে কিন্তু উনি শুনতে পাচ্ছেন। কথা কি ঠিক কিনা তানভীর সাহেব? বাকিরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আছে, তারা কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছে। এখানে আমার কথাটাই কিন্তু তাদের কাছে পৌঁছানোর দরকার। কথাটা কিভাবে গেছে সেটা কি দরকার আছে স্যার? এই যে আমার কথাটাই তাহলে ইনফরমেশন বা মেসেজ, কথা কি ঠিক আছে কিনা? সেজন্যই এটাকে আমরা নাম দিয়েছি অডিও ইনপুট। তারপরে তানভীর সাহেব পরের লাইনে কি বলেছে? এক হাজার না 100 অ্যামপ্লিটিউড কিন্তু দোনোটা সিগন্যালের সমান, কথা কি ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্সি একজনের হচ্ছে 1 কিলোহার্টজ আরেকজনের হচ্ছে তার 100 গুণ, কথা কি ঠিক আছে? এই 100 গুণ ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হচ্ছে ক্যারিয়ার। কি জিনিস?
আচ্ছা, ক্যারিয়ার কি আপনারা চেনেন? টিফিন ক্যারিয়ারের নাম শুনেছেন? টিফিন ক্যারিয়ার চিনেন? স্যার চিনি স্যার। ইরে ভাই তানভীর সাহেব, আপনি টিফিন চিনি, ক্যারিয়ারের স্যার। নাম শুনেন নাই? আহা। টিফিন বক্স আপনি চেনেন, কিন্তু টিফিন ক্যারিয়ার চেনেন না। আতিক সাহেব একটু বলেন টিফিন ক্যারিয়ার দেখতে কিরকম হয়? স্যার ও মনে হয় কোনোদিন স্যার দুপুরে ভাতটা নিয়ে যায় না স্যার স্কুলে। না ভাত নিয়ে গেছে, কিন্তু তানভীর সাহেবের কথাও ঠিক আছে, তানভীর সাহেব বক্স নিয়ে যায়। আপনারা এখন তো বাচ্চারা বক্স নিয়ে যায়, কারণ বক্স গুলো অনেক ইজি হয়ে গেছে। কিন্তু ক্যারিয়ার মানে হচ্ছে অনেক বড় না, বড় বড় টিফিন ক্যারিয়ার থাকে। স্যার তানভীর সাহেব কি চিটংয়ের মানুষ? স্যার তানভীর সাহেব কখনো স্যার আপনার আম্মু চিটাগাং, তাহলে আপনার আম্মুকে জিজ্ঞেস করবেন। আর হচ্ছে ওই যে মেজবানির সময় এটার খুব তানভীর সাহেব কখনো স্যার বোনের শাশুড়ি ভাই স্যার মাংস নিয়ে যায় না স্যার কুরবানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাও আইডিয়া নেই। হ্যাঁ, আতিক সাহেব একটা ভালো পয়েন্ট বলেছেন। চিটংয়ের মানুষজনের জন্য এটা ওই যে ঈদুল আজহা বা এই যে রমজান, এই সময় কিন্তু আমরা এটা খুব ওয়াইডলি দেখি। ডাইরেক্ট গরু হইতে দিয়ে দেয়, ক্যারিয়ার দেওয়া দরকার কি? না, দুটোই দিতে হয় ভাই। জাকারিয়া সাহেব আপনি মনে হয় চিটংয়ের না, আপনি কি চিটং? ফার্স্টবারে স্যার গরু দিল, সেকেন্ড বার থেকে তো হ্যাঁ স্যার হ্যাঁ, জাকারিয়া সাহেব বুঝেন নাই? আতিক সাহেব, জাকারিয়া সাহেব বলছে যে পুরো গরুই তো দিয়ে দেয়, টিফিন ক্যারিয়ার নিয়ে যাওয়ার কাহিনী কি বলেন দেখি ভাই? তার টিফিন ক্যারিয়ার দিতে হয় স্যার। টিফিন ক্যারিয়ারও দিতে হয়, গরুও দিতে হয়, তাই না ভাই? স্যার আচ্ছা ঠিক আছে। ক্যারিয়ারে করে স্যার রুটি নিয়ে যায় মনে হয়। না না, শুধু রুটি নিয়ে যায় না ভাই, রান্না করা মাংস নিয়ে যেতে হয়। মাংসও নিয়ে আতিক যায়। সাহেব বলছে, উনি কিন্তু জানেন। 4টা বোন তো অনেক এক্সপেরিয়েন্স আছে স্যার। আচ্ছা, আবার অন দা আদার হ্যান্ড, এটাকে যারা অনেকে হয়তো যেহেতু এই কালচারের সাথে জানেন না, তাদেরকে একটু ক্লিয়ার করি। এরকম আপনি টিফিন ক্যারিয়ার নিয়ে গেলে কিন্তু টিফিন ক্যারিয়ার খালি আনে না, ওইটাও কিন্তু আবার ঘুরে দেয়। আপুরা কিন্তু ওটা আবার খালি পাঠায় না। আতিক সাহেব খালি পাঠায় নাকি? না স্যার, না স্যার, জি স্যার, আপনি পারলে আরো বেশি করে দেয়। জি তো স্যার। ভাইদের কষ্ট যেরকম আমরা বুঝবো, বোনরাও কিন্তু ভাইদেরকে অনেক পছন্দ করে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক কিনা আতিক সাহেব? এবং কষ্ট করে ভাইরা যখন যায়, বোনরা কিন্তু অনেক নাস্তা পানি নিয়ে রেডি করে বসে থাকে, ঠিক না? জি জি স্যার। স্যার, ঠিক। আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমাদের ওই আলোচনাটা আরো লম্বা করা যাবে, কিন্তু আমরা এই জায়গায় এটার ব্যবহারটা দেখি। তো আমার প্রশ্ন, আতিক সাহেব বা যারা টিফিন ক্যারিয়ার ইউজ করেন, তো ওনারা কি ক্যারিয়ারটা খাই ফেলেন নাকি ভেতরে মাংস রুটি যেটা থাকে সেটা খান? হ্যাঁ, তার মানে টিফিন ক্যারিয়ার যেটাকে ক্যারি করে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। টিফিন ক্যারিয়ারের কাজ হচ্ছে শুধু ক্যারি করা। ঘটনা কি বোঝা গেছে? আরেকটা সহজ উদাহরণ দিই, আপনারা বিভিন্ন লোকেশন থেকে আইআইইউসি তে যান বাসে করে, তাই না? তো বাসে করে যাওয়ার পরে বাসগুলো কি আমাদের ক্লাসরুমে চলে আসে? বাসটা একটা নির্দিষ্ট পয়েন্টে সময়, সেখান থেকে সকল ছাত্ররা, ত্রিপলির ছাত্ররা ত্রিপলিতে যায়, বিবিএ ছাত্ররা বিবিএতে যায়, ইএলএল এর ছাত্ররা ইএলএল এ চলে যায়। তাহলে বাসটা হচ্ছে আপনাদেরকে ক্যারি করে নিয়ে যায়, বাস কি আমাদের ক্লাসরুমে তো আসে না, তাই না? বাস হচ্ছে ক্যারিয়ার, আপনারা হচ্ছেন মেসেজ বা ইনফরমেশন। কথা কি ঠিক আছে? বাসের ওয়েট যদি চিন্তা করি আর আপনাদের ওয়েট চিন্তা করি, বাসের ওয়েট অনেক বেশি না? জি স্যার। এই কারণেই এখানে যে দুটো সিগন্যাল আমরা দেখছি, আমরা যদি তাদেরকে নাম নাও বলি, যার ফ্রিকোয়েন্সি কম সেটা হচ্ছে মেসেজ সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি অনেক গুণ বেশি সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, এখানে আমরা এটার উপজাত বা অনুসিদ্ধান্তে যাব, তার আগে আরেকটা কথা বলি। এই যে কত গুণ হবে সেটার একটা সূত্র আপনারা সিগন্যাল এন্ড সিস্টেমে পড়েছেন, যেটা নাইকুয়েস নামক একজন ব্যক্তি দিয়েছেন। নাইকুয়েস ক্রাইটেরিয়নের নাম শুনেছেন না? জি স্যার। নাইকুয়েস ক্রাইটেরিয়ন অনুযায়ী এটা দ্বিগুণ বা তার বেশি হতে হবে। এখানে কত গুণ আছে স্যার? 100 গুণ। তাহলে আর কনফিউশনের কোনো জায়গা নাই যে পরবর্তী ব্যক্তি এখানে ক্যারিয়ার, ঠিক আছে কিনা? এখন আমাদের এই যে মেসেজ এবং ক্যারিয়ারের মিশ্রণ, এটাই হচ্ছে মডুলেশন। কি জিনিস ভাই? আর এটা যদি অ্যামপ্লিটিউডের সাপেক্ষে হয় তখন তার নাম হয়ে যায় অ্যামপ্লিটিউড মডুলেশন। আমি এদিকে অত বেশি ব্যাখ্যায় যাব না, ফান্ডামেন্টালে আরো আলোচনা হবে, আপনারা থিওরি করলে এই ধারণাটা আরো গ্রো করবে, তখন আমরা আবার বলবো। সো নাথিং টু বি ওয়ারিড। আমরা আপাতত শুধু দুটো সিগন্যাল যে হয় সেটা কি বোঝাতে পেরেছি, মেসেজ এবং ক্যারিয়ার? আচ্ছা, এখন গত ক্লাসে আপনাদের মনে থাকার কথা আমি বলছিলাম, কলপিটস এবং হালসটে অসিলেটর থেকে আমরা সিগন্যাল দেখছিলাম, তাই না? কোনো কিছু না দিয়ে শুধু বায়াসিং ভোল্টেজ দিয়েছি, J1 J2 প্লাগ কানেক্ট করেছি, আর আউটপুটে একটা সুন্দর সাইনোসয়েডাল ওয়েভ পেয়েছি, তাই না? এবং বিভিন্ন রকম ক্যাপাসিটর ইন্ডাক্টর চেঞ্জ করে নানা রকম দেখতে সিগন্যাল পাওয়া শুরু করলাম। ঘটনা কি ঠিক আছে কিনা? যারা গত ল্যাবের ভিডিওটা দেখেছেন, আমরা কিন্তু 2 সপ্তাহ দিয়েছি এবং এখনো কিন্তু এটা আমাদের ক্লাসরুমে আছে। তো যারা এখনো দেখেন নাই, উনি যে কোনো সময় ওনার কনভিনিয়েন্ট টাইমে দেখতে পারবেন। তো
নানা রকম যে সিগন্যাল জেনারেট করে এটাই হচ্ছে সেই ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর। এবং আমার এখানে দুটো সিগন্যাল লাগছে, মেসেজ এবং ক্যারিয়ার, তাহলে আমার দুটো সিগন্যাল জেনারেটর লাগবে। এখন তো আমি নব ঘুরাই, নব থাকে না ফাংশন জেনারেটরে, একটা নব দিয়ে আমি অ্যামপ্লিটিউডের পরিবর্তন করতে পারি, একটা নব দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। এই যে যেমন এখন আমাকে 1 কিলোহার্জের কথা বলছে, 100 কিলোহার্জের কথা বলছে, নব ঘুরাই ঘুরাই আমি এটা করতে পারবো না? এছাড়াও ফাংশন জেনারেটর অপশন আছে, আপনি কি সাইনোসয়েডাল ওয়েভ চান নাকি সটুথ ওয়েভ চান নাকি স্কয়ার ওয়েভ চান দিতে পারবো, এগুলো সিলেক্ট করার অপশন থাকে না? আমরা এখান থেকে শুধুমাত্র সাইনোসয়েডাল পোরশনটা সিলেক্ট করবো, যেহেতু আমাদেরকে সাইন ওয়েভ নিতে বলেছে। তো এই ঘটনাগুলো ঘটছে কিন্তু ল্যাব 1 এর ভেতরের কাজকর্ম করছে, ল্যাব 1 থেকে আমরা যা শিখেছি। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমি এটা ডিটেলসে এখন আর অতটুকু যাব না। তার আগে আমি একটু আপনাদের সবাই থেকে যারা আছেন, আমি তো কয়েকজনের সাথে কথা বলছি, আপনারা মেসেজ সিগন্যালের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? স্যার আমি তো একটু স্যার আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওই আপনি ডিসক্রাইব করার সময় একটু আমি বের হয়ে গেছিলাম, আমাকে একটু আবার বলুন। আপনাকে আরেকটু সাহায্য করব। আপনার আচ্ছা, মেসেজ সিগন্যাল কি আপনাকে আমরা জিজ্ঞেস করি যে মেসেজ সিগন্যালটা কি? সিগন্যাল মানে এটা মানে এই যে এখন আপনার আর আমার কথোপকথন হচ্ছে না? জি স্যার। যেমন আপনি বলছেন যে স্যার আমি তো ল্যাপটপের জন্য বের হয়ে গেছি, এটা আপনার একটা কথা না? জি স্যার। এটা আমার কাছে পৌঁছাইছে, তাহলে আপনি তো এটাই এই ইনফরমেশনটা আমাকে দিতে চেয়েছেন না? জি স্যার। তাহলে এটা মেসেজ সিগন্যাল না? জি স্যার। কথা কি ঠিক আছে কিনা সিহাব সাহেব? জি স্যার। জি স্যার। আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার আগ্রাবাদ ব্যাপারে। বুঝি নাই। আগ্রাবাদ ব্যাপারে। আগ্রাবাদ। তো এখন আগ্রাবাদ থেকে আপনার রুম থেকে আপনি আস্তে করে বলছেন যে স্যার আমার বাসা আগ্রাবাদ। তো আমার বাসা হচ্ছে অনেক দূরে আপনার থেকে, সেখানে আপনার কথাটা আমি সুন্দর করে শুনতে পাচ্ছি। এটা কি বাস্তবে সম্ভব ভাই? এটা বাস্তবে স্যার সম্ভব না। সম্ভব না। তাহলে আমরা এখানে কোনো একটা প্রসেস ইউজ করতেছি, ঠিক কিনা? জুমের মধ্যে ঢুকেছি, আপনার ল্যাপটপ ইউজ করছেন, ইন্টারনেট ইউজ করছেন, কিছু ঘটনা ঘটছে তো, তাই না? এই যে আপনার আস্তে করে কথা, যেটা হয়তো আপনার রুমের বাইরে গিয়ে আপনার 2-3টা রুম পরে বা আপনার পাশের বাসায় শোনা যাচ্ছে না, সেটা আপনার থেকে প্রায় 5-7-10 কিলোমিটার দূরে আমি সহ এবং ঢাকায় তানভীর সাহেব সহ সবাই শুনতে পাচ্ছে। কথা কি ঠিক আছে? জি স্যার। এই ঘটনাটা ঘটানোর জন্য এখানে ক্যারিয়ার নামক একজন ব্যক্তির উদ্ভব হয়েছে। কার উদ্ভব হয়েছে? ক্যারিয়ার, যিনি এটাকে ক্যারি করে আনছে। সেজন্য আপনার এই কথাটা হচ্ছে মেসেজ সিগন্যাল, আর আপনার এই কথাটাকে যিনি ক্যারি করে নিয়ে যান সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে? জি স্যার। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আপনি একটা, এখন তো আসলে এগুলো ছেলেরা করে না, এখন বাচ্চাদের তো এখন মোবাইল চলে আসছে। আপনারা আমাদের ডিপার্টমেন্ট তো চেনেন, সিহাব সাহেবকে ডিপার্টমেন্ট চেনেন? জি স্যার। জি স্যার। ডিপার্টমেন্টের সামনে একটা মাঠের মতো জায়গা আছে, এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে যাচ্ছে। আগে ওখানে ছাত্ররা সুন্দর ক্রিকেট খেলতে পারতো, এখন তো ক্রিকেট খেলার ভালো ব্যবস্থাও নেই। ওইখানে আমরা ফুল টুলো দেখি, তো ওইরকম একটা জায়গা আছে না ডিপার্টমেন্টের সামনে? জি স্যার। তো ওই জায়গায় আপনি দাঁড়াইছেন আর 2 তলার উপরে আপনার ভালো বন্ধুকে, সিহাব সাহেব এখানে কোনো ভালো বন্ধু আছে? জি স্যার। আতিক স্যার। আতিক সাহেব আপনার ভালো বন্ধু, তো আতিক সাহেব 2 তলার উপর দাঁড়াই আছে। তো আপনি একটা চিরকুট আতিক সাহেবের কাছে পাঠাতে চাচ্ছেন, একটা কাগজে কিছু একটা লিখছেন, ধরেন আপনি তানভীর সাহেবকে পছন্দ করেন না, তো তানভীর সাহেব সম্বন্ধে কিছু একটা লিখে আপনি আতিক সাহেবের কাছে পাঠাতে চাচ্ছেন, চিৎকার করে বলতে পারছেন না কারণ তানভীর সাহেব আপনার পাশে দাঁড়াই আছে। কথা কি বোঝা গেছে? তো এখন অবশ্যই এটা হাস্যকর এই উদাহরণটা, কারণ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে খুব সহজেই মেসেজটা পাঠিয়ে দিতে পারেন, বাট বিফোর দ্যাট আপনার থেকে একটা কাগজটাকে উপরে পাঠাতে হচ্ছে 2 তলা। এখন যেহেতু বাতাস টাতাস বইছে, আপনি শুধু কাগজটা পাঠাতে পারছেন না, তো কাগজটা কিভাবে পাঠাবেন বুদ্ধি দেন সে আপনি? অন্য কাউকে দিয়ে পাঠাবো স্যার। অন্য কাউকে দিয়ে পাঠালে তো আর ওই আপনার কি বলে, যদি স্যার ক্যারিয়ার থাকে ক্যারিয়ারকে দিয়ে পাঠাবো। থাকলো না সিক্রেট। হ্যাঁ, আপনি সহজ প্রশ্ন, যেহেতু এখানে একটা এখন বিল্ডিং টিল্ডিং চলছে, ছোট ছোট পাথর টাথর খুব অ্যাভেলেবল আছে, আপনি কাগজটাকে যদি একটা পাথরের সাথে মুড়াই জানলা বরাবর থ্রো করেন, আশা করছি আপনার এই ভালো আতিক সাহেবের কাছে পৌঁছাবে না? জি স্যার। কবুতরের মতো কাজ করে স্যার। কবুতর উড বি টাফ, কারণ কবুতর অ্যাভেলেবল না, বাট ইয়েস কবুতরও ওকে। আমরা আরো সহজ পদ্ধতি দেখাচ্ছি, যেহেতু কাছাকাছি ডিস্টেন্স। সো পাথরটা আপনি কাগজটার সাথে মোড়ালেন, থ্রো করলেন, আতিক সাহেব রিসিভ করলো, পাথরটা ফেলে দিল নাকি পাথরটা রেখে দিবে? রিসিভ করবে, রিসিভ করে কাগজটা নিয়ে পাথর ফেলে দিবে। পাথর ফেলে দিবে। দেখেন ঘটনা, কাগজ এবং পাথরের মিশ্রণ করছেন শিহাব সাহেব, এটা হচ্ছে মডুলেশন। কাগজের মধ্যে মেসেজ আছে, ক্যারিয়ার পাথর মডুলেট হয়েছে, মডুলেটেড সিগন্যালটা আপনার ট্রান্সমিট হয়েছে, আতিক সাহেব সেটা রিসিভ করেছেন। রিসিভ করার পরে আতিক সাহেবের কাছে ক্যারিয়ারের কোনো মূল্য নাই,
উনি কেরিয়ারটা ফেলে দিয়েছেন এবং মেসেজটা নিয়েছেন। এই যে শিহাব সাহেব যে কাজটা করেছেন এটা হচ্ছে মডুলেশন, আতিক সাহেব যে কাজটা করেছেন সেটা হচ্ছে ডিমডুলেশন। স্যার বুঝছি স্যার, মানে আমি মিশ্রণ করছি, এটা মডুলেশন, ও আলাদা করছে এটা ডিমডুলেশন। এবং আপনি কার সাথে মিশ্রণ করছেন সেখানে ব্যাপার আছে। পাথরটার ওজন বেশি আর মেসেজ, পাথরটার ওজন বেশি বলেই পাথরের সাথে করেছেন, তাই না? নাকি দুটো কাগজকে একসাথে করলে তো আর সেম কাজ হতো না, হালকা আরো কিছুর সাথে লাগালে। পাথরটার ওজন বেশি বললেই পাথরের সাথে করেছেন, ঠিক কিনা? জি স্যার। সিমিলারলি এখানে 1 কিলোহার্জের সিগন্যালের সাথে আমরা 100 কিলোহার্জের একটা সিগন্যালের মিশ্রণ করছি, যেটাকে আমরা নাম দিচ্ছি মডুলেশন। কথা কি বোঝা গেছে? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? দূর আশরাফ সাহেব কি আছেন? 76। জি স্যার। আশরাফ সাহেব 3 নাম্বার পয়েন্টটা একটু পড়েন তো ভাই। Sir, connect the vertical input of oscilloscope to the AM output. OP, observe the output waveform and adjust the VR1 for the modulation index of 50%. Then record the result in table 3.2. আমরা কিন্তু জানি আশরাফ সাহেব যে এরকম এই মডিউলের মধ্যে বিভিন্ন রকম ট্যাবল থাকে, তাই না? জি স্যার। যেমন এখানে ট্যাবলের নাম বলে দিয়েছে, তো আপনারা ওই ট্যাবল বরাবর জায়গায় যাইতে হবে। আপাতত যাই না তানভীর সাহেব, আমরা একটু পরে যাচ্ছি। সো অসিলোস্কোপ দিয়ে এখন মডুলেটেড সিগন্যালটা আপনি দেখবেন। এখানে VR1 নামক একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অপশন আছে, সেটাকে চেঞ্জ করে করে আপনি 50% মডুলেশন ইন্ডেক্সে অর্থাৎ মিডল পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে দেখতে পারেন। মডুলেশন ইন্ডেক্স একটা প্রসেস আছে এবং এটা বের করার একটা টেকনিক আছে যেটা ফান্ডামেন্টালসে আছে। এখানে 4 নম্বরে কি বলেছে আশরাফ সাহেব? Sir, using the spectrum analyzer, observe and record the output signal spectrum in table 3.2. 3.2। তো এখানে বলি আমরা কিন্তু স্পেকট্রাম অ্যানালাইজার ইউজ করছি না কি আশরাফ সাহেব? না স্যার, আমরা এই জায়গায় ম্যাথ অপারেশনের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে এই জিনিসটা অবজার্ভ করব, ঠিক আছে কিনা? মানে অসিলোস্কোপের ভেতরেই এই ব্যাপারটাকে আমরা অবজার্ভ করব। কথা কি বোঝা গেছে স্যার? জি স্যার। তো এভাবে এই যে যেমন 6 নম্বরে এসে আবার আমরা অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করেছি, নানা রকম অ্যামপ্লিটিউড দিয়ে 250 মিলিভোল্ট পিক টু পিক ছিল, এরপরে 200 মিলিভোল্ট পিক টু পিক, 150 মিলিভোল্ট পিক টু পিক। এভাবে সিগন্যাল গুলোর অ্যামপ্লিটিউড, মেসেজের ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে নানা রকম ভাবে আমাদের এই মডুলেশনটা দেখার চেষ্টা করবো। এখন তানভীর সাহেব একটু ট্যাবলে যান। 3.2 ট্যাবলটাতে যান। এটা হচ্ছে প্রথম ট্যাবল, এরকম অনেকগুলো ট্যাবল আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমাদেরকে অলরেডি সাহায্য করেছেন আমাদের আগে যিনি পড়ছিলেন জাকারিয়া সাহেব। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত? ভিসি সমান কত? 100 কিলোমিটার। স্যার ভিসি সমান পিক টু পিক 250। না আশরাফ সাহেব, ভাই অন্যরা একটু আমাদেরকে সুযোগ দেন। আশরাফ সাহেব আমাদেরকে সাহায্য করছেন। আশরাফ সাহেব ভিসি সমান কত? স্যার 250 মিলিভোল্ট পিক টু পিক। এটা কিন্তু আগেই আমরা পড়েছি, এখানে তাও টেবলের পরে আপনি লিখে দিচ্ছেন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে কত? স্যার 250 মিলিভোল্ট পিক টু পিক। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কত? স্যার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে স্যার 100 কিলোহার্টজ। এটা কিন্তু লেখা আছে ভিসি মানে হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এফসি মানে হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। আচ্ছা এফএম এটা কার ফ্রিকোয়েন্সি? স্যার অ্যামপ্লিটিউড মডুলেশনের। আহা বাবা, অ্যামপ্লিটিউড মডুলেশনটা কোন? স্যার অ্যামপ্লিটিউডে মনে হয় অ্যামপ্লিটিউড যেটা মানে মেসেজ অ্যামপ্লিটিউড থাকবে এটা। এফ মানে কি? স্যার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ কার? নিচে লেখা আছে স্যার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম। এটা কত? স্যার 1 কিলোহার্টজ। অবশ্যই তার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেয়ে কম, ঠিক আছে কিনা? জি স্যার। তো এই সেটআপে আমরা যেটা করব, প্রথমবারে মেসেজের অ্যামপ্লিটিউড রাখবো 250 মিলিভোল্ট পিক টু পিক মেসেজ সিগন্যালটা। এটা আমরা ওই যে সিগন্যাল জেনারেটর দিয়ে করতে পারবো। তারপরে সেকেন্ড পার্টে তানভীর সাহেব যদি একটু নিচে যান, 250 থেকে কমায় এটাকে 200 করব, শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ করবো আর কিছু না। তারপরে 150 করবো। কথা কি ঠিক আছে? জি স্যার। এটার জন্য আমি মডুলেটেড সিগন্যালটা অসিলোস্কোপে দেখবো, আউটপুট স্পেকট্রামও অসিলোস্কোপে দেখবো। কথা কি বোঝা গেছে? জি স্যার। আর আমরা যখন রেজাল্টটা করবো, এখন এই লাইনটা একটু সবাই লেখেন খাতায় বা কোথাও যেখানে আপনাদের রেকর্ড করা থাকে, সবাইকে বলছি, আমরা যখন এই রেজাল্টটা রেকর্ড করার চেষ্টা করব তখন মেসেজ সিগন্যালটার ছবিটাও এখানে দিব, ক্যারিয়ার সিগন্যালের ছবিটাও দিব, মডুলেটেড সিগন্যালের ছবিও দিব।
একটু উপরে উঠেন তো ভাই তানভীর সাহেব টেবিলটা। আমরা এখানে একটা কলাম অ্যাড করব অডিও অ্যামপ্লিটিউডের পরে আউটপুট ওয়েভফর্মের আগে, যেখানে ইনপুট ওয়েভফর্ম থাকবে। ইনপুট ওয়েভফর্ম হচ্ছে মেসেজ সিগন্যালের আর ক্যারিয়ার সিগন্যালের যে ছবি, ঠিক আছে কিনা ভাই? জি স্যার। আউটপুট ওয়েভফর্ম হচ্ছে মডুলেটেড সিগন্যাল যেটা অসিলোস্কোপ থেকে পাবো। আউটপুট স্পেকট্রাম হচ্ছে আমাদের এফএফটি ট্রান্সফর্মের আউটপুট, আর পার্সেন্টেজ মডুলেশন ক্যালকুলেট করার অপশন আছে। এখন আশরাফ সাহেব কিছু বোঝা গেছে আমরা কি করতে চাচ্ছি এখানে? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রথম। পরবর্তী ধাপে নেক্সট টেবলটাতে যদি যান তানভীর সাহেব, নেক্সট টেবলে আমরা কি করেছি আশরাফ সাহেব? এখন অ্যামপ্লিটিউড কত মেসেজ সিগন্যালের? স্যার মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড হচ্ছে যে 150 মিলিভোল্ট পিক টু পিক। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি? স্যার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 100 কিলোহার্টজ। আগেরটাই আছে তাই না? জি স্যার আগেরটাই। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্যার 1 কিলোহার্টজ। এখন আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। কিসের অ্যামপ্লিটিউড? স্যার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। আগে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত ছিল টেবল 3.2 তে? স্যার 250। ডিসি সমান 250 ফিক্স করে রেখেছিলাম। এখন এটাকে 100, তানভীর সাহেব দেখেন 100, 200, 300 এভাবে চেঞ্জ করে আমরা বাকি জিনিস যেগুলো আগে দেখছিলাম একইভাবেই দেখবো। আশরাফ সাহেব কিছু কি বোঝা গেছে? জি স্যার বুঝছি স্যার, বাড়াইছে কে। সো বেসিক্যালি আমরা কি করছি দেখেন, এখানে চারটা ক্রাইটেরিয়া আছে: মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আমাদের এখানে চারটা টেবল হবে। একবার আমরা মেসেজের অ্যামপ্লিটিউড চেঞ্জ করে করে দেখবো, একবার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ করে দেখবো, একবার মেসেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে দেখবো, একবার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে দেখবো। বাকি সবগুলো পার্ট স্থির রেখে। তানভীর সাহেব যদি একটু নিচের টেবল গুলোতে যান, আশরাফ সাহেব যদি কনফার্ম করেন। আশরাফ সাহেব ঠিক আছে কিনা? এখানে আমরা মেসেজের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে করে দেখার চেষ্টা করছি। জি স্যার বুঝছি। আর পরেরটাতে এখানে আমরা ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে করে দেখছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো এখন, এটা কিন্তু যারা ক্লাস করবে তারা জানবে, যারা ক্লাস করবে না তারা ল্যাবে গিয়ে ঘুরতে থাকবে। তো সবার মনোযোগ আকর্ষণ করছি যারা আমাকে এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু ভ্যালুর কথা বলা হয়েছে, যেমন 250, 150, 100, ঠিক আছে কিনা আশরাফ সাহেব সহ বাকিরা? কিন্তু বাস্তবে যখন আপনারা এই কাজটা করতে যাবেন, তখন হয়তো হুবহু আপনি 250 পাবেন না। কথাটা বলছেন? জি স্যার। এটা 300 হতে পারে, এটা 1 ভোল্টও হতে পারে, এটা 4 ভোল্টও হতে পারে, সাবজেক্ট টু আপনার ওই ডিভাইসের অবস্থা বা ওই মুহূর্তের অবস্থা। কথা কি বোঝা গেছে কিনা? ফ্রিকোয়েন্সিও আপনি 1 কিলোহার্টজ বরাবর পাবেন না, হয়তো দেখা যাবে ওটা 1.5 কিলোহার্টজ হয়ে গেছে, 1.1 কিলোহার্টজ হয়ে গেছে প্র্যাকটিক্যালি আপনি যখন করতে যাবেন। এই কথাটা ভাই একটু কষ্ট করে লিখে নেন, কারণ আমি কিন্তু এটা আর পরে বলবো না। আপনি ল্যাবে যাবেন, আমরা কিন্তু এগুলোর উপর আপনাকে ইভ্যালুয়েট করবো। দিস ইজ মাই প্রি ল্যাব। তো একটু কষ্ট করে লিখে রাখেন, তো দেখা যাবে যে ভ্যালুটা এক্স্যাক্টলি যেটা বলছি সেটা হবে না। কথা কি বোঝা গেছে? টলারেন্স থাকবে কিছু না। টলারেন্স আমরা বলবো না, এটা আপনার নবটা ঘোরানোর জন্য, এজিং এর কারণে, নানা কারণে হতে পারে, এটা আমি টলারেন্স বলছি না। সো আপনার উপরে, তো যাই হোক এটা এক্স্যাক্টলি সমান হবে না, আলাদা হবে। আলাদা হলে আমরা যেটা দিয়ে করছি সেটাই রেকর্ড করব। আমার কথাটা কি বোঝা গেছে ভাই? ট্যাবলের মধ্যে এখানে 250 মিলিভোল্ট পিক টু পিক বলেছে, ভালো কথা, কিন্তু আপনি করছেন 500 মিলিভোল্ট পিক টু পিক দিয়ে, কোনো অসুবিধা নেই। আপনি 1 ভোল্ট দিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু আপনি ওটা লিখবেন। এবার চেঞ্জ যেটা করেছেন, চেঞ্জ ওভাবে এখানে ওরা 2 গুণ 3 গুণ এভাবে করেছে, আপনি কাছাকাছি যে দূর পারেন ও দূরের মধ্যে চেঞ্জ করবেন। কথা কি ঠিক আছে কিনা? জি স্যার। সবাই কি এই কথাটা বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, মানে আমাদের অ্যাকুরেট সিগন্যাল হবে না, যত মানে একটু কম বেশি হবে ওইটাই আমরা লিখবো না স্যার? ওইটা আপনাকে এখানে মডিউলে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রসিডিউরটা, সেজন্য কিছু ভ্যালু তারা বলেছে, তো আপনি চেষ্টা করবেন সেটা করার। কিন্তু আপনি যখন সত্যিকারের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি এক্স্যাক্টলি এই সিগন্যালটা পাবেন না। পান তো ভালো, কিন্তু পাবেন না। তো না পাইলে ভয় পাওয়া যাওয়ার দরকার নেই। আমার কথার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি যেটা পাচ্ছেন সেটা দিয়েই করেন, কোনো সমস্যা নেই। শিহাব সাহেব বোঝা গেছে কিনা? জি স্যার। বাকিরা? জি স্যার।
জি স্যার আচ্ছা আমি আজকে বুঝছি। একটা কাজ করব না, আমরা কিন্তু গত ক্লাসে বলেছি আজকে এই কাজটা করব না। আমাদের এই যে তানভীর সাহেব যদি আমাদের ক্লাসরুমে যান, যারা ক্লাসরুমে আছেন তারা জানা কথা, আমরা কিন্তু এটা অন্য অন্য ক্লাসরুমটাতে, হ্যাঁ 3602 ক্লাস ওয়ার্কে যান। আমরা কিন্তু খুব সুন্দর করে সাজাই দিয়ে দিয়েছি ল্যাব ম্যানুয়াল গুলা, এবং নিচের দিকে যদি যান ভিডিওগুলো, ল্যাব 1 এর ভিডিও অলরেডি আপনারা দেখেছেন আশা করছি, যারা দেখেন নাই দেখে নেবেন। ল্যাব 2 যে কথাগুলো আমরা বলেছি সেটাও আপনারা ভিডিওটা দেখবেন। আবারও বলি, ভিডিও দেখার সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো একেবারে ওই যে বাইবেলের মতো মুখস্থ করবেন না, আপনারা প্রসিডিওরটা খেয়াল করবেন এবং আপনারা আমাদের যে ল্যাবের ম্যানুয়াল ধরে প্রসিডিওর করছেন সেটা খেয়াল রাখবেন, দেখবেন ওটা ধরেই আমরা আগাচ্ছি। কিন্তু ভিডিওর কথাগুলো শুনে আপনি অন্যদিকে আপনার কনসেন্ট্রেশন নিয়ে যাবেন না। আপনার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা আরো ভালো হয় যে আপনি মিউট করে শোনেন, আপনার তাতে ম্যানুয়ালটা ভালো পড়া হবে এবং আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে আগাতে চাচ্ছি। আমার কথা কি কিছু বোঝা গেছে? আমি আজকে ভিডিও দেখাবো না, এই ভিডিও দেখার কাজ হচ্ছে আজকে বিকালে আমার ক্লাস টাইম, সেই টাইমে আপনি ভিডিওটা খুবই ছোট, 5 থেকে 7 মিনিট, মেবি 10 মিনিট, হ্যাঁ তো খুব ছোট। এবং যেহেতু ল্যাব 1 এর ভিডিও আপনারা দেখেছেন, এখন মডিউল গুলো আপনি চেনেন, ওখানে অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে খুঁজে করতে হয় দেখেন, এবং কানেকশন গুলো খুব সহজ যদি আপনি এগুলো আগে দেখে রাখেন। আর যদি কানেকশন গুলো যদি দেখে না থাকেন তাহলে এই ল্যাবটা করতেও আপনি যদি যখনই আমরা সময় পাবো দেখা যাবে যে উইদিন নো টাইম, ইফ ইউ আর প্রিপেয়ার, উইদিন নো টাইম আপনি করতে পারছেন। আর যদি আপনি প্রিপেয়ার না হন তাহলে আপনি করতে পারছেন না। ল্যাব করতে গিয়ে দেখা যাবে যে আপনি আউটপুট পাচ্ছেন না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আউটপুট না পাওয়াটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু প্রসিডিওরটা আপনার এত নখদর্পণে থাকবে যে আপনি গিয়ে 2 থেকে 3 মিনিটেই এই ল্যাবটা করতে পারতে হবে। সেজন্যই কিন্তু আমাদের এই কষ্টগুলো, আমাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব আরেকটা, আমি তাহলে ভিডিওটা আমরা সবাই দেখব এটা আজকে বিকালে, এবং এটা সাপেক্ষে কিন্তু আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আপনাদের আজকে বিকালে আপনারা এটা একটু কষ্ট করে দেখবেন। আচ্ছা তানভীর সাহেব, আমরা ম্যানুয়ালটাতে আরেকবার যাই। এটা না ম্যানুয়ালটা যেটা ওপেন করা আছে, ম্যানুয়ালটা মোস্ট প্রবাবলি ওপেন করা আছে আপনার কাছে। হ্যাঁ, এখন আমরা একটু পিছনে যাব। আমরা তো প্রসিডিওরটা বুঝলাম, প্রসিডিওরটা পড়বো, এবং আমি আশা করছি এখানে যে ইংরেজিটাই ব্যবহার করা হয়েছে খুবই সহজ ইংরেজি। আশরাফ সাহেব, এটা কি খুব কঠিন ইংরেজি যেহেতু আপনি এখন পড়েছেন? না স্যার, সহজ একদম সহজ ইংরেজি, একেবারে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4-5 এর ইংরেজি। তো আমি আশা করবো আপনারা সবাই এটা একটু কষ্ট করে রিডিং করবেন, খুব পড়তেও বেশিক্ষণ সময় লাগে। আচ্ছা, এখন একটু ব্যাকে যান, আমরা ফান্ডামেন্টালসে যাবো, আমাদের কিন্তু আলোচনা শেষ হয়নি। পেছনে একদম প্রথম পেজ। হ্যাঁ, তো আমরা কিভাবে এক্সপেরিমেন্টটা করে সেটার একটু ধারণা পাওয়ার চেষ্টা করেছি। আমরা পড়াচ্ছি অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা সংজ্ঞা আছে, আমি আপাতত সংজ্ঞাটা আপনাদেরকে বলতে চাচ্ছি না, আপনারা থিওরিতে আরেকটু আগান তখন আরেকটু বুঝতে পারবেন। আমি একটা ছবি দেখাবো শুধু, যেহেতু আমি কিছুটা ধারণা দিয়েছি। আবার আমরা এই আলোচনা অ্যামপ্লিটিউড মডুলেশনের আলোচনায় আবারও আসবো, তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তো আমরা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করাটা মোর ইম্পর্টেন্ট। তো পরের পেজে যদি যান, এখানে কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞা বলা হয়েছে। আচ্ছা, এই কাজটা করি ভাই, একটু উপরে উঠান তো আমরা এটার আগে। আমাদেরকে 75 কি আছে? 75, 74। শুভ সাহেব, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ শুভ সাহেব, কি দেখতে পাচ্ছেন লেখাগুলো? জি স্যার। একটু পড়েন তো ভাই। Discussion of fundamentals. জি। Modulation is the process of impressing a low frequency intelligence signal onto a high frequency carrier signal. তাহলে মডুলেশন কাকে বলে আজিজ সাহেব? আপনি যেটা পড়েছেন সেই হিসাবেই বলবেন। স্যার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার মাধ্যমে স্যার লো ফ্রিকোয়েন্সিটা স্যার ক্যারি করা। আচ্ছা, তারপর amplitude modulation is a process that a high frequency carrier signal is modulated by a low frequency modulating signal তাহলে using an অ্যামপ্লিটিউড audio. মডুলেশন কি জিনিস? যে লাইনটা পড়েছেন সেটা আবার করতে পারেন আপনি। অ্যামপ্লিটিউড মডুলেশন কি জিনিস?
হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল এর মাধ্যমে স্যার লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা স্যার ক্যারি করা। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার এখন শুনতেছি। হ্যাঁ বলেন, অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে বলেছেন? স্যার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা স্যার লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে স্যার মডুলেটিং করা স্যার। আবার পড়েন লাইনটা আবার পড়েন ভাই। Amplitude modulation is a process that high frequency carrier signal is modulated by a low frequency modulating signal. আচ্ছা, তারপরে In amplitude modulating, the carrier amplitude varies with a modulating amplitude as shown in figure 3.1. আনবি সাহেব ফিগারে যান, ফিগার 3.1। আচ্ছা, এখানে তিনটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। উপরে দুটো সিগন্যালের মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি শুভ সাহেব? স্যার ক্যারিয়ার সিগন্যালের। কেন, কিভাবে কেন এটা আপনার মনে হচ্ছে? স্যার ক্যারিয়ার সিগন্যাল স্যার হাই ফ্রিকোয়েন্সি হবে স্যার। না এটা তো আপনি আগে থেকে জানেন বলে বলছেন, কিন্তু আপনাকে যদি আমি নিচে মডুলেটিং সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল না লিখে শুধু ছবি দিই, তাহলে কি আপনি বলতে পারবেন কোনটা ফ্রিকোয়েন্সি বেশি কোনটা ফ্রিকোয়েন্সি কম? স্যার ক্যারিয়ার সিগন্যাল স্যার বেশি হবে স্যার। কেন? আমি ক্যারিয়ার সিগন্যাল বলি দিই নাই তো, এখানে তো লিখে দিয়েছে না। ধরেন এখানের উপর একটা আমি ওই যে কি বলে সাদা কালারের ওগুলো কি ইউজ করে যে ফ্লুইড দিয়ে ওটা মুছে দিলাম। তো এখন আপনাকে জিজ্ঞেস করলাম ভাই কোনটা ক্যারিয়ার কোনটা মেসেজ, আপনি এই ছবি দেখে কি বলতে পারবেন? স্যার ক্যারিয়ার সিগন্যাল স্যার মডুলেটিং সিগন্যাল স্যার ডাবল হবে স্যার। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি ছবি দেখে কিভাবে বুঝবেন যে এটা ক্যারিয়ার এটা মেসেজ এবং কি জন্য বলছেন এটা? আরিফ সাহেবকে কেউ সাহায্য করেন, বন্ধুরা আগে আসেন। না অত ডিপে যাবো না, আমরা ধরেন দুটো সিগন্যালের ছবি দেখছি, এর মধ্যে কোনটা সার্কেল স্যার অনেক বেশি স্যার, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সার্কেল অনেক বেশি স্যার একই কোম্পানির মধ্যে। ফ্রিকোয়েন্সি কাকে বলে সবাই জানি কিনা? জি স্যার, ফ্রিকোয়েন্সি কাকে বলে সবাই জানি তো? পর্যায়কাল স্যার, এক মিনিটে যত পর্যায়কাল যেগুলো স্যার কম্পাঙ্ক করতো। হ্যাঁ, এটার সাথে কিন্তু ওই যে ঘড়ির কাটা টিকটক ঘুরে একই ব্যাপার না, ওটার সাথে সম্পর্ক আছে। তো তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যত সময় নেই স্যার, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি না। একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, তাই তো? জি স্যার। আমাদের এখানে ছবিটা আঁকা হয়েছে টাইম ডোমেইন, একটু আগে ওই যে শাহরিয়া সাহেব শুরু করেছিল, টাইম ডোমেইন ছবি না এটা? জি স্যার। এক্স অ্যাক্সিস বরাবর সময় সেকেন্ড। তো আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, প্রথম ছবিটাতে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে দুইটাও পুরোপুরি হয় না, দেবতার মতো হয়েছে। কথা কি ঠিক আছে? জি স্যার। আর দ্বিতীয় ছবিতে অনেকগুলো পূর্ণ স্পন্দন, মানে 360 ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি চলছেই। এই কথাটা কি বোঝা যাচ্ছে নাকি? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কথা না, আরো আগে ছোটবেলার কথা। তো তাহলে আদিত সাহেব বোঝা গেছে আমরা কিভাবে বলছি যে কার ফ্রিকোয়েন্সি বেশি? ফ্রিকোয়েন্সি যার বেশি সেই ক্যারিয়ার হবে। এই যুক্তিতে আপনাদের পরবর্তী যে যুক্তিগুলো দিয়েছেন সবই ঠিক, কিন্তু এই যুক্তিটাতে যাওয়ার আগে আমাদের প্রথম ধাপে আমাদের এক দৃষ্টিতে আমরা বুঝতে পারছি আঁকা দেখে কার ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে কিনা? জি স্যার। এই দুটো সিগন্যালকে মডুলেশন মানে আমরা আসলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে এটা সরাসরি মাল্টিপ্লিকেশনের মতো। আমরা যদি এই দুটোটাকে গুণ করি, সিগন্যালের মাল্টিপ্লিকেশন কি পড়েছেন? স্যার মনে হ্যাঁ করছিলাম স্যার। বুঝি নাই স্যার, আমরা সিগন্যালে করছিলাম স্যার। মনে থাকার কোনো দরকার নাই, একদম সোজা জিনিস। এমনি মাল্টিপ্লিকেশন কি জানেন? 1 × 1 কত ভাই? স্যার 1 5 × 1 5 5 × 0 0। একদম এই মাল্টিপ্লিকেশন যদি জানেন তাহলে সিগন্যালের মাল্টিপ্লিকেশন একই কাজ, নতুন কিছু না।
ওই যে দুটোটা সিগন্যালকে একটা আরেকটার নিচে রাখেন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ভ্যালু ধরে ধরে গুণ করেন, তাহলে মাল্টিপ্লিকেশনের আউটপুট পাওয়া যাবে। এটাই সিগন্যালের মাল্টিপ্লিকেশন। সিয়াব সাহেব বোঝা গেছে নাকি? স্যার ঠিক কনভলিউশন যেটা করো ওইটা স্যার। হ্যাঁ, একদম সহজ জিনিস, কঠিন কিছু না। কনভলিউশন তো ভাই অনেক কঠিন, আমরা ভাই অত টাফ সিগন্যাল সিস্টেমের কঠিন আলোচনা করব না, আরো আমরা ল্যাব করতেছি, আরো সহজ করার চেষ্টা করবো আপনার জন্য। কিন্তু করছিলাম স্যার এটা। হ্যাঁ, কিন্তু ওই প্রসিডিওর ওটাই, আমি ওই দিকের উদাহরণও দিচ্ছি না, আমি একদম সহজ ভাষায় বলছি, যেগুলো আপনারা পড়ে আসছেন তারও সহজ। এটা হচ্ছে দুটো সিগন্যালকে গুণ করা, মানে হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট যদি আপনি গুণ করে দেন তাহলেও কিন্তু হবে। ঠিক আছে কিনা? জি স্যার। মডুলেশন মানে এই যে দুটোটা সিগন্যালের মডুলেটেড হয়ে আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল দেখছি, এটা হচ্ছে একটা মডুলেটেড সিগন্যাল। তো আপনারা এই টাইপের হুবহু যে এটা পাবেন সেরকম না, এই টাইপের একটা সিগন্যাল দেখতে পারবেন অসিলোস্কোপের আউটপুটে। কথা কি বোঝা গেছে? জি স্যার। এবং এই সিগন্যালে দেখেন যেটা ম্যাক্সিমাম বা পিক, সেটার নাম দিয়েছি ইম্যাক্স। তো অসিলোস্কোপের সিগন্যাল থেকে এটা খুঁজে বের করা যাবে না? ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভ্যালু কত, এটা বের করা যাবে না? যাবে স্যার, বের করা যাবে। আর এটা নিচের যে ডিপটা আছে সেটার নাম হয়েছে ইমিন। দেখা যাচ্ছে কিনা? এই তানভীর সাহেব একটু দেখাই দেন তো পয়েন্টার দিয়ে, কেউ যদি খেয়াল না করে, মোবাইলে দেখছে অনেকে। আপনারা কি পয়েন্টারটা দেখতে পাচ্ছেন ভাই? এই যে তানভীর সাহেব সুন্দর করে ড্র করে দিচ্ছে, ইমিন কোনটা, ইম্যাক্স কোনটা। ইম্যাক্সটাকেও একটা গোল করে দেন। এটা কি বের করা যাবে কিনা ভাই? জি স্যার। এটা বের করতে পারলে আমাদের টেবিলে একটা অংশ ছিল পার্সেন্টেজ মডুলেশন, মনে আছে কিনা? স্যার অথবা মডুলেশন এমটা স্যার ইনডেক্স যেটা। হ্যাঁ, ইনডেক্সটা। তো সেটার একটা সূত্র আছে, তানভীর সাহেব সূত্রটা একটু দেখান নিচের দিকে গেলে, আরো পরে, আরো পরে। এই যে দেখেন এম সমান হচ্ছে, সূত্রটা নিচে আছে, ওটা হচ্ছে মেইন সূত্র, কিন্তু আমরা এই ল্যাবের জন্য যেটা ইউজ করব সেটা দেওয়া আছে। করেন এম সমান কত তানভীর সাহেব? 3.4, ইকুয়েশন 3.4। এটা আমরা যদি ইম্যাক্স আর মিনিমামের মান জানি, তাহলে যোগ বিয়োগ আর ভাগ করতে পারবো না ক্যালকুলেটর দিয়ে? জি স্যার। তাহলে বের করা যাবে কিনা? আচ্ছা, আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইন একটা রিপ্রেজেন্টেশন দেখিয়েছে, উপরে দেখেন ফিগার 3.2 দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আইডিয়াল, কিন্তু বাস্তবে আমরা এই ধরনের কিছুই পাবো না। আসলে বাস্তবে দেখা যাবে এটা ছড়াই পড়ছে। এটা হচ্ছে আইডিয়াল তিনটা সিগন্যালের ফেজ। তো আমরা এই জিনিসটা পাবো বা এই জিনিসের কাছাকাছি পাবো বলছি আমাদের যে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম সেটা থেকে। কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসগুলো ইনপুট গুলো আপনারা রাখেন, আপনাদের থিওরিতেও এগুলো আলোচনা করা হবে, আপনারা আরো ভালো বুঝবেন। আমি ওই থিওরির কোনো আলোচনাই করার চেষ্টা করি না, বেসিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। থিওরি থেকে আপনারা আরো ভালো বুঝবেন, বোঝার পরে আবারও করবেন। তো আজকের দিনে আমাদের কাজ হচ্ছে তাহলে এই জিনিসটা বোঝা, আর অবশ্যই আমাদের মেজর কাজ যেটা আমরা করছি, যেটা রিপোর্টও নিচ্ছি, 3.16, 3612 অথবা 3610 কোর্স কোড ফর বোথ টাইপস অফ স্টুডেন্ট, তারা তাদের কাজগুলো ফলো করবে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আপনারা ফান্ডামেন্টালটা একটু পড়ার চেষ্টা করবেন। এই যে আমরা ল্যাবের ফান্ডামেন্টাল, আমি থিওরির কথা বলবো না, কারণ থিওরি তো আলাদা ফেজে চলবে, ওনারা ওটা যখন পড়বেন আরো ডিটেলস, আরো ডিপতে আপনারা বুঝবেন। তো ল্যাবের ফান্ডামেন্টালটা আপনারা পড়ে রাখবেন, আপনাদের কাজে লাগবে ল্যাব করার সময়। প্রসিডিওর গুলো পড়বেন, ভিডিওটা দেখবেন, যাতে ল্যাবে গেলে আপনি উইদিন নো টাইম ল্যাব গুলো করতে পারেন। আউটপুট ক্যান বি ডিফারেন্ট, আউটপুট ক্যান বি রং, কিন্তু আমি প্রসিডিওর করতে যেন ভুল না করি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর ল্যাব ভিডিওতে কিছু প্রবলেম আমরা ইচ্ছা করেই রেখেছি, আই নো ওখানে প্রচুর নয়েজ আছে এবং কিছু ভুলও আছে। এটার পিছনে কিছু কারণ আছে, ইচ্ছা করেই করা এগুলো। এটা ইচ্ছা করে করা এই কারণে যে আমাদের আজকালকার ছাত্রদের যেই কেস আমরা অবজার্ভ করছি, অনেকেই ক্লাসরুমে অ্যাটেন্টিভ থাকে না। আমি কি বোঝাতে পেরেছি? এবং আপনি তো আমার থিওরি করেন না, থিওরিতে আমরা ইচ্ছাকৃতভাবে কিছু ভুল রাখি স্লাইডে। তো এটার পেছনের কারণ হচ্ছে
যাতে ছাত্ররা ক্লাসরুমে একটু থাকে। কারণ ভাই একটা ছেলে যেমন তানভীর সাহেব, আপনার সাথে কথা হচ্ছে যেহেতু আপনি আজকে সকাল থেকে কষ্ট করে পুরোটা সময় থাকলেন। এখন আমি বুদ্ধিমান মানুষ শহীদুল্লাহ সাহেব, উনি আসলাম গেলাম একটু উঁকি দিলাম, একটু ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, তো ভাই দুজনকে তো আমি একসাথে জাজ করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে? তো কিন্তু আবার এটা এই না যে শহীদুল্লাহ সাহেব ফাঁকিবাজ হলো, শহীদুল্লাহ সাহেবকে আমরা একেবারে ছেড়ে দিব। শহীদুল্লাহ সাহেব ওই ভিডিও টিডিও দেখে উনি কিছু পোর্শন পর্যন্ত এইটা অর্জন করতে পারবেন, কিন্তু তানভীর সাহেব যিনি রেগুলার পুরো ক্লাস করেছে তাকে সে যতটুকু অর্জন করবে শহীদুল্লাহ সাহেবের অর্জন ততটুকু হবে না। আমাদের উদ্দেশ্যটা কি বোঝা গেছে? সেটাই হচ্ছে মূলত কারণ যে যারা আমার ক্লাসে থাকবে তারা কিছু তো ভাই সুবিধা পাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। তো আমি আশা করব যে আপনারা থাকবেন। তারপরও অন্যান্য ইস্যুস থাকে, তো ইস্যুস থাকলে আপনি ক্লাসরুমটা ইউজ করবেন যে স্যার আমরা এই জায়গায় বুঝি নাই, কোশ্চেন করবেন। তারপর আপনাদের নিজেদেরকে আমরা বলছি যে ওই যে বলছিলাম সিহাবুল্লাহ সাহেবের বন্ধু আতিক সাহেব, উনি আতিক সাহেবের সাথে কনসাল্ট করলেন। তানভীর সাহেবের ভালো বন্ধু হয়তো শুভ সাহেব অথবা আব্দুল্লাহ শাকিল সাহেব, ওনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করলেন। এতে যেটা হবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা এডুকেশন, যেটা অনলাইন এডুকেশনটাকে ফ্রুটফুল করবে। না হলে মানে অনলাইনে ফ্রুটফুল এডুকেশন এটা চ্যালেঞ্জিং, আমরা এখনো এটা নিয়ে আসলে কাজ করছি, আমরা জানি না। তো সেই জন্যই হচ্ছে মূল উদ্দেশ্যটা, এবং এটা যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য ফ্রাস্ট্রেটিং এই কারণে যে ভাই আমি কষ্ট করলাম, আরেকজন রেকর্ড পেয়ে গেল। ওয়ান অফ দ্য কজ ফর নট হ্যাভিং দ্য রেকর্ডস অফ মাই ক্লাস ইজ অলসো দ্যাট, যে আমার ক্লাসে আপনার থেকে কষ্ট করে ভাই থাকতে হবে। আমি জানি আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, আমি জানি আপনার মাথা ঘুরছে, কিন্তু তারপরও ভাই একটু কষ্ট করে থাকতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা যদি থাকেন আপনি ক্লাস, আমার ক্লাসে কিন্তু আমি অনেক বেশি পড়াই না। আপনারা যদি আমার ক্লাস ফলো করেন, আমরা চেষ্টা করি যদ্দূর ডিস্ট আকারে আপনাদেরকে সাহায্য করা যায়, যেটা আপনাদের জন্য লোড না হয়, সেভাবে ক্লাসটাকে কন্টিনিউ করার। তো আশা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। যদি মনে করেন যে প্রাইভেট কমেন্টে কোশ্চেন করতে চান, তাহলে আমাদের ইমেইল আছে, সেখানে আপনি কমেন্ট করবেন। আমাদের ক্লাসরুমের টপিকস ওয়াইজ যেখানে আপনি বুঝতেছেন না সেখানে কমেন্ট করবেন। যদি আমি ওই কমেন্টটা কোনো কারণে মিস করে যাই, আমাকে ক্লাসরুমে মনে করাই দিবেন যে স্যার আমার এইরকম একটা কোশ্চেন আমি পোস্ট করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি, আমরা দরকার হলে আবারও আলোচনা করব। ঠিক আছে স্যার? আচ্ছা, কেউ যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা যারা আমার অ্যাডভাইজিং স্টুডেন্ট আছে তারা চাইলে থাকতে পারেন। আমরা অ্যাডভাইজিং নিয়ে কোনো ইস্যু বা কথাবার্তা থাকলে শুনবো। মোটামুটি মেজর ইস্যুস তো আমরা কথাবার্তা শুনে ফেলেছি, মাইনর কোনো ইস্যু থাকলে শুনবো। আতিক সাহেবের একটা প্রস্তাব ছিল, আমি ওটা আলোচনা করে দিই। আতিক সাহেব, আপনি সিআর হচ্ছেন কিন্তু